অনেক আগেই আমি ভেবেছিলাম যে তোমাদেরকে ইনঅর্গানিক পোর্শনটা পড়াবো। পড়াবো বলতে কিভাবে পড়বে সেটা বলে দেবো বলেছিলাম বা ভেবেছিলাম। তোমাদেরকে বলেছি কিনা মনে নেই আমার। পি ব্লক এলিমেন্ট বা ডি ব্লক এলিমেন্ট, যেটাকে পিওর ইনঅর্গানিক কেমিস্ট্রি বলি আমরা, যেখানে মুখস্থ ভিত্তিক ব্যাপার চলে আসে, মুখস্থ করতে হয় প্রচুর পরিমাণে জিনিস। এটা বায়োলজি বা জুলজির ক্ষেত্রেও যে কথাগুলো বলবো আজকে সেগুলো কিন্তু কাজে লাগবে খুব পড়াশোনা করার সময়। মানে আজকে আমি কিছু পড়াবো না, কিভাবে পড়তে হয় সেটা শেখাবো। কিছু কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতি তুমি যদি পড়ায় অ্যাপ্লাই করো তাহলে পড়াশোনাটা অনেক সহজ হয়ে যায় আর মনে থাকে দীর্ঘদিন, আর ভালো লাগে আর কি, পড়াশোনাটা ভালো লাগে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনাটা ভালো লাগে না। ইনঅর্গানিক পোর্শন কথাটা বলছি আমি। ইনঅর্গানিক পোর্শনে দেখবে পড়তে ইচ্ছে করে না, ভালো লাগে না, অনেকেরই, সবারই বলছি না, অনেকেরই। বা যেগুলোই আর কি হিস্ট্রি বা জিওগ্রাফি, আর্টসের সাবজেক্ট বা জুলজি বোটানি মুখস্থ ভিত্তিক সাবজেক্টগুলো, সব সব জায়গায় নয়, কিছু কিছু জায়গা সেগুলো পড়তে অসুবিধা হয়, স্টুডেন্টদের অসুবিধা হয়। কিভাবে পড়বো বা কিভাবে ইন্টারেস্টিং করা যায় ব্যাপারটাকে, সেটা নিয়ে আলোচনা আর কি আজকে। আর একটা মেথড সম্পর্কে তোমাদেরকে বলবো। তার আগে দেখো, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম, বা একটা টিচারের কাছে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম কি লাভ পেতে পারে, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় একজন টিচারের কাছ থেকে একজন স্টুডেন্ট কি উপকার বা কি লাভ পেতে পারে, তোমাদের কি মনে হয়? কি পাওনা আছে একটা টিচারের কাছে একটা স্টুডেন্টের? শেয়ার করতে পারো। হ্যাঁ, জানা বলছো, জানাই বলছো তো, আদর্শ। আর কেউ? ডিসিপ্লিন। আর হুম, গাইড, গাইডেন্স। সত্য কথাটা কেউ কিন্তু বলছো না। আমি আমি আগেই বলে দিচ্ছি, আমাদের যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমে একজন স্টুডেন্ট একজন টিচারের কাছে সবচেয়ে বেশি কি পেতে পারে বা কি পাওয়ার জন্য বা কি উপকার পাওয়ার জন্য সে টিচারের কাছে যায়। আমি সত্য কথাটা বলে দিই তোমাদের হয়ে, সেটা হচ্ছে নাম্বার। সেটা হচ্ছে নাম্বার। সেটা হচ্ছে নাম্বার। এটা নাম্বার। নাম্বারটা পাওয়ার জন্যই কিন্তু একজন স্টুডেন্ট একটা টিচারকে খোঁজে আমাদের সিস্টেম অনুযায়ী। তুমি ভালো করেই যাও, একটা কোশ্চেন যদি নিজেকে করো, যে একটা টিচার কেমিস্ট্রি পড়াচ্ছে আর তার কাছে যে স্টুডেন্টরা যাচ্ছে তারা খুব ভালো নাম্বার পাচ্ছে, আর কিছুই পাচ্ছে না, শুধু নাম্বার, কিন্তু ওর কাছে গেলেই তুমি হাইয়েস্ট মার্কস বা 90 অ্যাবাভ 90 পাচ্ছ 100-তে। আর একটা টিচার আছে যে তোমাকে ওই ডিসিপ্লিনও শেখাচ্ছে তোমাদের কথা অনুযায়ী, তোমাকে আদর্শও শেখাচ্ছে, তোমাকে তোমার ক্যারেক্টার বিল্ডিং এ সাহায্য করছে, আরো যত রকম মোরালিটি হয় সবকিছুই শেখাচ্ছে, কিন্তু নাম্বার বা নাম্বারের উপর অতটা জোর দিচ্ছে না। তাহলে তুমি নিজেকে কোশ্চেন করো, তুমি কোথায় যাবে, কোন টিচারের কাছে যাবে? অ্যান্সারটা কিন্তু সত্য যদি বলো একটু তেতো, কিন্তু তোমরা নাম্বার যেখানে পাবে সেখানেই যাবে। এটা হচ্ছে হ্যাঁ, এই হাফ হাফ ব্যাপারটা আর কি হবে না। সত্যি বলতে হাফ হাফ ব্যাপারটা হয় না। তো ঠিক আছে, তোমাদেরকে ধরলাম তোমরা হাফ হাফে যাবে। তো কোশ্চেন হচ্ছে কি, শুধু নাম্বার নেওয়াটাই আমাদের সিস্টেমে বা পড়াশোনার উদ্দেশ্য হতে পারে? হতে পারে না। আমি আগে থেকেই বলে দিই, তোমাদের এটাই অ্যান্সার হবে। কিন্তু সত্য এটাই যে নাম্বারটাই উদ্দেশ্য আমাদের, দুটোই কথাই বলে দিই। আচ্ছা, এটা আমার কিরকম মনে হয়, র্যাট রেসের মতো মনে হয়। র্যাট রেস নামটা শুনেছো তোমরা? র্যাট রেসে কি হয়, একটা ভেবে নাও, র্যাট থাকে
সেই র্যাট আর অনেক র্যাটের সাথে একটা রেসে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে একজনা ফার্স্ট হয়ে যায় না? নিশ্চয়ই ফার্স্ট হয়ে যায়। যে কোনো রেসে একজন তো ফার্স্ট হবেই। আচ্ছা, ফার্স্ট হয়ে যাবার পরে এই যে র্যাটরা ছিল, এরা কি পরিবর্তন হয়ে যায় না র্যাটই থাকে? আমি যদি বলি যে যে ফার্স্ট হয়েছে সে একটা টাইগার হয়ে গেছে। র্যাটরা শুরু করেছিল ছুটতে, আর যে ফার্স্ট হয়েছে সে টাইগার হয়ে গেছে। কথাটা কি ঠিক? ঠিক নয়। তার মানে তার মানে র্যাট রেসের ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, যে যেরকম ছিল রেসের আগে, রেসের পরেও কিন্তু সে সেরকমই থেকে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারছি, অ্যাকচুয়ালি ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে, থার্ড হয়ে যাচ্ছে, অনেক নাম্বার পেয়ে যাচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না, নিজের কোনো পরিবর্তন হচ্ছে না, ক্যারেক্টারের কোনো পরিবর্তন হচ্ছে না, মোরালিটির কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমাদের সিস্টেম কিন্তু এইভাবেই আমাদেরকে শেখাচ্ছে, আর আমরা এইভাবেই কিন্তু চলছি। তাহলে নাম্বার পাওয়াটা কিন্তু কোনোদিনই উদ্দেশ্য হতে পারে না। হ্যাঁ, যদি বলি ক্যারেক্টার বিল্ডিংটা একটা উদ্দেশ্য হতে পারে, ওভারঅল একটা ক্যারেক্টার বিল্ড করাটা উদ্দেশ্য হতে পারে। তার মধ্যে ভালো স্টুডেন্ট মানে আমরা জানি নাম্বার পাওয়াটাও জরুরি। যদি তোমাদের কাছে এই একটা পেজ, সাদা পেজ যদি লাইফ হয়, আমি আগেও বলেছি এই কথা, যদি এই গোটা পেজটা একটা লাইফ হয়, তাহলে লাইফের কিন্তু একটা কর্নার, একটা পোর্শন হচ্ছে স্টাডি। এই গোটা পেজটা যদি তোমাদের লাইফ হয়, বা আমি এই যে বক্সটা আঁকছি, আজকে বক্সটা রেকর্ডিং এ হচ্ছে না কেন আমি জানি না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য, তুমি শুনতে পারলেই হবে। এই যে কর্নারটা, সেটা স্টাডি স্টুডেন্টের ক্ষেত্রে। কিন্তু আমরা গোটা পেজটা বা গোটা লাইফটাকে অনেক সময় মনে করি যে পড়াশোনা, সমস্ত লাইফ জুড়ে শুধু পড়াশোনা আর পড়াশোনা। সকাল থেকে বসছি, রাত পর্যন্ত শুধু পড়াশোনা করছি, আর কিছুই করছি না। তোমাদের ক্ষেত্রে উল্টো হয়। তো তুমি কি করলে বাকি জিনিসগুলো ম্যানেজ করতে পারবে? পড়াশোনাটাকে যদি আমি তাড়াতাড়ি করে নিতে পারি, পড়াশোনাটা যদি আমি খুব সহজে করে নিতে পারি, টাইম বাঁচিয়ে করে নিতে পারি, তাহলে কিন্তু লাইফে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা উপভোগ বা এনজয় করতে পারবো। এইটার জন্য আমাদের কি প্রয়োজন? যে খুব তাড়াতাড়ি, খুব সহজে, বা টাইমটা বাঁচিয়ে আমি বেশি পড়াশোনা করে নিতে পারবো। এটার জন্য কি প্রয়োজন, তোমাদের কি মনে হয়? কনসেন্ট্রেশন আর টেকনিক, স্কিল। স্কিল বা টেকনিক, দক্ষতার প্রয়োজন আছে। কেউ যদি মেমোরি বলতে, অনেকে মেমোরি বলে, স্যার মেমোরি পাওয়ার অনেক ভালো থাকলে আর কি কম সময়ে অনেক বেশি পড়া যায়। যেমন এরকম অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট, তোমরা তো মেডিকেল লাইনে যেতে চাইছো অনেকেই। তো মেডিকেল স্টুডেন্টের রিসার্চ আছে, এরকম দুটো স্টুডেন্ট বা দুটো টাইপের স্টুডেন্ট পাওয়া যায়। মেডিকেল স্টুডেন্টদেরকে প্রচুর পড়তে হয়, তোমরাও জানো বা জেনে নাও। এখন মেডিকেল পাওয়ার জন্য তো প্রচুর পড়তে হচ্ছে, আর মেডিকেল পাওয়ার পরে আরো অনেক বেশি পড়তে হয়। একটা স্টুডেন্ট আছে যে 15 থেকে 18 ঘন্টা পড়ে প্রতিদিন। আচ্ছা, এরকম মেডিসিন পাওয়া যায়, তোমরা জানো কি? পরীক্ষার আগে অনেক স্টুডেন্ট একটা মেডিসিন খেয়ে নেয়, যে মেডিসিনটা খেলে ঘুম আসে না। যেমন ঘুম পাওয়ার মেডিসিন আছে, ঘুম না পেলে ওষুধটা খেতে হয়, ঠিক সেই রকম কিছু ওষুধ আছে, কিছু মেডিসিন আছে যেগুলো খেলে ঘুম আসে না। অনেক স্টুডেন্ট আর কি এত পড়ার চাপ থাকে পরীক্ষার আগে আগে, যে অল্প ঘুমালেও হবে না, আমি পরীক্ষায় ফেল করে যাব, সেই জন্য ওরা মেডিসিন খেয়ে নেয়, দিয়ে শরীরের অনেক রকম অসুখ হয়ে যায়, মেডিসিনটা পরে সাইড এফেক্ট। আচ্ছা, আর একটা স্টুডেন্ট আছে যে 4 থেকে 5 ঘন্টা পরে আর উঠে যায়, কিন্তু পরীক্ষায় প্রচুর বেশি নাম্বার পেয়ে যায়। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কিসের জন্য 4 ঘন্টা 5 ঘন্টা পড়ে 18 ঘন্টার সমান পড়াশোনা করে ফেলছে, তাহলে তোমরা বলবে স্যার মেমোরি পাওয়ার অনেক ভালো আছে, অনেক বুদ্ধি আছে, আইকিউ লেভেল হাই আছে প্রচুর।
কিন্তু সত্যি বলতে তার কাছে কিছু পদ্ধতি আছে, কিছু টেকনিক্স আছে বা কিছু দক্ষতা আছে, যে দক্ষতাকে কাজে লাগিয়ে সে অল্প সময়ে অনেক বেশি পড়া মনে রাখতে পারে আর পরীক্ষায় লিখতেও পারে। তাহলে এই স্কিলের কিন্তু নাম্বার আছে, এই দক্ষতার নাম্বার আছে। আইকিউ এর তুলনায় যদি কেউ বেশি দক্ষ হয় তাহলে তার নাম্বারটা অনেক বেশি হয়ে যায়। অনেকগুলো স্কিলের কথা আমি আগেও বলেছি, অনেক দক্ষতার কথা আগেও বলেছি, আবার রিপিট করছি তোমাদের কাছে। 5টা মেন স্কিল আছে, সেই 5টা স্কিল যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি অনেক বেশি নাম্বার পেতে পারো। পেপার অ্যাটেম্পটেশন স্কিল, এটা বলেছিলাম, পেপার অ্যাটেম্প্ট করার একটা স্কিল। আচ্ছা, মেমোরাইজ করার বা মেমোরিতে রাখার একটা দক্ষতা আছে, কিভাবে মেমোরিতে রাখা যায় বা বেশিক্ষণ মনে রাখা যায়। পেপার প্রেজেন্টেশনের স্কিল আছে। কিছু কিছু স্টুডেন্ট এত ভালো পেপার প্রেজেন্টেশন করে যে দেখেই তুমি বুঝতে পারবে যে এ অনেক বেশি নাম্বার পেয়ে যাবে। পেপার প্রেজেন্টেশন মানে এই নয় যে হাতের লেখা প্রচন্ড ভালো হতে হবে, পরিষ্কার হলেই হবে। টাইম ম্যানেজমেন্ট স্কিল, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখবে টাইম ম্যানেজ করতে পারে না, পরীক্ষার হলে সেই টাইমের মধ্যে লিখে উঠতে পারে না, অনেক বেশি লিখে দেয় বা অনেক কম লিখে দেয়, বুঝতে পারে না কোন কোশ্চেনটাকে কত নাম্বার দেবো সেটা বুঝতে পারে না, টাইম ম্যানেজ করে না কোনো জিনিসে, টাইমের অভাব থেকে যায়। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে এই কথা বলতে শুনেছি যে স্যার আর একটু টাইম হলে ভালো হতো। আমি যত পরীক্ষা নিয়েছি সব পরীক্ষাতেই দেখেছি যে স্যার আর একটু টাইম পেলে হয়ে যেত। তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিল নেই তার কাছে। স্টাডি ম্যানেজমেন্ট বা স্টাডি প্ল্যানিং, 5 নাম্বার, স্টাডি প্ল্যানিংও নেই তাদের কাছে। স্টাডি প্ল্যানিং নেই, এটা যদি জানতে চাও যে হ্যাঁ আমাদের সত্যি স্টাডি প্ল্যানিং নেই, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমাদের যে যতগুলো সাবজেক্ট পড়ছো এখন, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, দেখবে সমস্ত সাবজেক্টের পড়াশোনাটা সেম লেভেলে নেই তোমাদের। কোনোটা অনেক বেশি পড়ে ফেলেছো, কোনোটা একদম কম পড়ে ফেলেছো, কোনোটা তো স্টার্টই করোনি। এইটাই বোঝা যাচ্ছে যে তোমাদের কোনো স্টাডি প্ল্যানিং নেই। আমি যদি ভুল হই তাহলে আমাকে কারেকশন করতে পারো যে না স্যার আমি সমস্ত টপিক বা সমস্ত সাবজেক্ট যতটা পড়ানো হয়েছে আমি সবগুলোই পড়ে ফেলেছি, কোনোটা কম বেশি হয়নি। অবশ্যই কম বেশি হবে, তারই কম বেশি হবে না, সমানভাবে চলবে যার স্টাডি প্ল্যানিং আছে। তাহলে আমি যে আজকে কথাগুলো বলছি, এই 5টা দক্ষতা, এই 5টা দক্ষতা যদি তুমি সঠিক করে নাও তাহলে তুমি কি লাভ পাবে? এটা মেন কারণ হচ্ছে তুমি টাইম অনেকটা সেভ করে নেবে। টাইম টাইম যদি সেভ করে নাও তাহলে সেই টাইমটা বাকি জিনিসগুলোতে দিতে পারবে লাইফে। স্টাডি ছাড়াও তো আরো অনেক কিছু আছে, তোমরা ভালোই জানো স্টাডি ছাড়া অনেক কিছু আছে। সেই জিনিসে বা ক্যারেক্টার বিল্ডিং এ নিজের টাইমটা দিতে পারবে। তো আমি যে মেথডটা শেখাতে যাচ্ছি আজকে তার উদ্দেশ্য কিন্তু এই টাইমটা সেভ করা। আরো অনেক উদ্দেশ্য আছে, যে খুব সহজে কিভাবে পড়াটা মনে রাখা যায়, কিভাবে তুমি পড়াটাকে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে, আর কিভাবে পড়াটা একটু ইন্টারেস্টিং হবে যেটা আমাদের কাছে ইন্টারেস্টিং নয়। এইটা বলে দিই, আমি যে মেথডটা শেখাচ্ছি আর কি পৃথিবীর যতগুলো টেকনিক্স আছে তাদের মধ্যে টপ 10-এর মধ্যে পড়ে আর কি এই টেকনিকটা। কিন্তু মনে হবে এত সহজ টেকনিক্স আর এই টেকনিকে কোনো দম নেই বা কোনো কোনো পাওয়ার নেই এই টেকনিকে। এটা তো আমরা স্যার জানি, এগুলো করে কোনো লাভ নেই। রিসার্চ বলছে যতগুলো ছেলে বা যতগুলো মেয়ে স্টুডেন্ট বেশি নাম্বার পায়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে প্রচুর বেশি নাম্বার পায়, তাদের ইন্টারভিউ করে দেখা গেছে যে তাদের মেমোরি পাওয়ার তো আছেই। কিছু কিছু স্টুডেন্টের মেমোরি পাওয়ার হয়তো অনেক বেশি নয়, কিন্তু তাদের কিছু টেকনিক বা পদ্ধতি ছিল যে পদ্ধতিতে তারা পড়াশোনা করতো, আর পড়াশোনা করে কিন্তু অত বেশি নাম্বার পেয়ে গেছে। তার আগে তোমাদের কাছে কিছু কোশ্চেন করা হবে যে পড়াশোনা করার বা পড়ার কি পদ্ধতি আছে স্যার।
আচ্ছা, আমি যখন পড়া জিজ্ঞাসা করি যে পড়ার কি পদ্ধতিতে তোমরা পড়ো, স্যার আমি দুটো পদ্ধতি পড়ি। এক হচ্ছে লিখে লিখে পড়ি, তোমাদের মধ্যে থেকে মিলে যাবে আমার কথাটা, যে লিখে লিখে পড়ি, যেটা পড়ি সেটা লিখি, লিখে লিখে পড়ি। আচ্ছা, আর কিছু পদ্ধতি আছে স্যার, জোরে জোরে দুলে দুলে পড়ি। দুলে দুলে পড়লেও আর কি মুখস্থ থাকে স্যার। এছাড়া যদি তোমাদের কোনো পদ্ধতি থাকে আমার সাথে শেয়ার করতে পারো। ও, পোমোদোরো টেকনিকটা আমার কাছেই শিখেছো? তা আমার কাছে শেখোনি, এরকম কি টেকনিক আছে তোমাদের কাছে? মনে মনে পড়ার একটা পদ্ধতি কে বলছে এটা? হ্যাঁ, জাসমিন বলছে মনে মনে পড়তে হয়। ঠিক আছে, মনে মনে পড়ার পদ্ধতি আর কিছু শেয়ার করো আমার সাথে। কেউ তো বলো, কিছু তো বলো। আমি হেল্প করবো নাকি একটু? দেখবে অনেক। হ্যাঁ, বলো। হ্যাঁ, এই প্রথমে যেটা বললাম যে লিখে লিখে পড়া আর দুলে দুলে মুখস্থ করা, জোরে জোরে, মনে মনে হয়ে গেল একটা। আচ্ছা, দেখবে অনেক সময় অনেকজনে গল্পের আকারে পড়ে, মানে একটা পুরো জিনিসটাকে পুরো বুঝে নেয় বা সাজিয়ে নেয়, যে এরপরে এইটা তারপরে ওইটা, গল্পের আকারে দেখবে অনেক কিছু আমরা ছোটবেলায় পড়েছি গল্পের আকারে। আবার অনেক পদ্ধতি আছে, তোমাদের কাছে আশা করেছিলাম এগুলো বলবে। অনেক পদ্ধতি আছে যে হাতে কলমে আর কি, প্র্যাকটিক্যাল মেথড যেগুলোকে বলা হয়, কাজগুলো করতে করতে আর কি পড়াশোনা করেছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে পড়েছে, প্রসেসের মধ্যে দিয়ে শেখাটাকে ভালো করবো, যে প্রসেসের মধ্যে দিয়ে। যেমন মেয়েদের ক্ষেত্রেই বলি, মেয়েদের ক্ষেত্রে রান্না ব্যাপারটা এটা তো শিক্ষা একটা, রান্নাটা শেখা। হয়তো অনেকে জানো রান্না খুব ভালো করতে, তো রান্না যখন তুমি শেখো দেখবে একটা প্রসেস আছে, আমরা ভেতরে গিয়ে ব্যাপারগুলো সব নিজের হাতে করে বুঝে, কতক্ষণ আর কি তেল গরম করতে হয়, তারপরে কি দিতে হয়, কতক্ষণ সেটা রাখতে হয়, তারপরে কি দিতে হয়, মশলা কখন দিতে হয়, এগুলো তোমরা জানো। কি মশলা দিতে হয় কোন খাবারের জন্য, এই প্রসেস গুলো কিন্তু তোমরা করে করে শিখেছো। যেমন সাঁতার কাটতে যদি বলি, সাঁতারটা শিখেছো একটা প্রসেসের মধ্যে দিয়ে। কেউ কিন্তু সাঁতারের বই নিয়ে গিয়ে সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে বইটা পড়ে বলে না যে আমি সাঁতার শিখে গেছে, বইটা শিখে গেছে বা পড়ে পড়ে বলছে যে আমি এই করেছি, এইভাবে সাঁতার শেখা যায়, আর শিখবো না, হয়ে গেছে শেখা। প্রসেসের মধ্যে দিয়েও শেখা হয়। এই মেথড গুলো ছাড়া কি তোমাদের কোনো মেথড জানা আছে যে মেথডে পড়াশোনা করা যায়? জানা নেই, বেশি টাইম ওয়েস্ট আমি করব না, একটা মেথডের নাম বলছি, সেটা অনেকবার আমি বলেছি তোমাদেরকে, আবার বলছি। SQ3R মেথড। SQ, লিখবে এটা SQ3R, সবগুলো ক্যাপিটাল, 3R। আজকে মনে হয় আমি লেখাটা দেখতে পাচ্ছি না নিজে, তোমরা দেখতে পাচ্ছ কিনা কে জানে। SQ3R মেথড। হ্যাঁ, আমি নিজেই দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। বলে দিচ্ছি, লিখে রাখো। ক্যাপিটাল S, তার পাশেই লিখবে ক্যাপিটাল Q, তারপর লিখবে 3, তারপরে লিখবে আর। রেকর্ড করছিলাম জিনিসটা, আমি ভেবেছিলাম দেবো ইউটিউবে, কিন্তু ভিডিওটা এত বাজে আসছে, রেকর্ডিং এ কোনো লাভ হবে না, শুধু আমার কথাটা শুনতে পারবে। তাহলে SQ3R মেথড, এই মেথডটা আর কি এত পাওয়ারফুল মেথড। এই মেথডে যদি পড়াশোনা করা হয় তাহলে সেই পড়াটা দীর্ঘদিন মাথায় থাকে, ভোলে না কেউ, আর সেটা পরীক্ষায় খুব ভালো করে লিখে আসতে পারে। এই মেথডটা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করা হয়, অনেক জায়গায় এই মেথডে পড়াশোনা করা হয়। ইভেন একটু পরে যখন আমি বইটা পড়াবো তোমাদেরকে, আমাদের যে বইটা লেখা হয়েছে সেটা কিন্তু SQ3R মেথড এ মাথায় রেখে বইটা লেখা হয়েছে, আমরা এটা জানিও না হয়তো। এই SQ3R মেথডটাকে মাথায় রেখে কিন্তু বইটা লেখা হয়েছে। তো প্রথমে যে এস, সেই এসটা কি লিখে রাখবে পাশে পাশে তোমরা। এসটা হচ্ছে সার্ভে, সার্ভে। কিউটা কি? কিউটা হচ্ছে কোশ্চেন বা কোশ্চেনিং, বা কোয়াইরিও বলতে পারি, কোশ্চেন।
আর এখানে তিনটে আর আছে। প্রথম আরটাকে বলা হচ্ছে রিড, দ্বিতীয় আরটাকে বলা হচ্ছে রিসাইট, বা অনেক জায়গায় এটাকে রেকর্ডও বলা হয়, রেকর্ড। আর রিমেম্বারও বলতে পারো, রিসাইট, রেকর্ড বা রিমেম্বার। আর 3 নাম্বার যে আরটা, সেটারও অনেকগুলো নাম আছে, তার মধ্যে রিকলটাই বেশি পাবে ইন্টারনেটে, রিকল। বা আমি আরেকটা বলছি, রিভিউ। আর একটা লাস্ট বলছি, বুঝতে তোমাদের সুবিধা সুবিধা হবে, রিভাইজ। তাহলে তিনটে আর, একটাকে বলছি রিড, একটাকে বলছি রিসাইট বা রেকর্ড বা রিমেম্বার, আর একটাকে বলছি রিকল, রিভিউ বা রিভিশন বা রিভাইজড। এই পদ্ধতিগুলো আমি ডিটেলসে তোমাদের সাথে একটু আলোচনা করব। তারপরে আমাদের যে টপিকটা আছে, পড়ানোর টপিকটা আছে, সেখানে যাব। আচ্ছা, এইটা মনে হবে যে খুব ইজি একটা মেথড স্যার, এই মেথড বা এই টেকনিক তো স্যার অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। মনে রাখবে, যে কোনো জিনিস প্রথমে মনে হবে ইজি, বা প্রথমে মনে হবে ইফেক্টিভ নয়, বা প্রথমে হার্ডও মনে হতে পারে। কিন্তু মনে রাখবে, তুমি যখন ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাবে আর সেটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তার ক্ষমতা কতটা। আচ্ছা, যারা আমাকে বিশ্বাস করো বা রেসপেক্ট করো, তারা আমার কথাটাকে গুরুত্ব দাও, তাই না? যারা ভেবে না, আমাকে কোনো রেসপেক্টই দাও না বা আমাকে বিশ্বাস করো না, তাহলে আমার কথার গুরুত্ব তার কাছে থাকবে না। ঠিক একই রকম ভাবে তুমি যখন কোনো মেথডকে বিলিভ করবে, বা যে কোনো জিনিস পৃথিবীতে বিলিভ করবে, তাহলেই সেটার ফল পাবে। যদি তুমি বিলিভ না করো কোনো কিছুকে, তাহলে তার কোনো ফল কিন্তু তুমি পাবে না। তাহলে ফল পাওয়ার জন্য মেন যেটা, সেটা হচ্ছে বিলিভ করা, বিশ্বাস করা, আর তারপরে কি প্র্যাকটিস করা। যখন বিলিভ করার পর প্র্যাকটিস করতে শুরু করবে, তখন কিন্তু তার রেজাল্ট তুমি পাবে। আর মনে রাখবে, যে কোনো জিনিসের রেজাল্ট একদিনে পাওয়া যায় না। যে জিনিসের রেজাল্ট একদিনে পাওয়া যায়, সেই জিনিসটা গুরুত্বটাও কিন্তু কম থাকে আমাদের কাছে। ইনস্ট্যান্ট যেটা রেজাল্ট পাওয়া যায়, হয়তো খুব ভালো লাগে, কিন্তু গুরুত্ব কমে যায় পরে। আর যেটা দীর্ঘ দিন ধরে যার রেজাল্ট আমরা পেতে থাকি, একটু টাইম লাগে সেই রেজাল্টটা পেতে। কারণ তুমি আজকে ক্লাস 12-এ উঠে গেছো, ক্লাস 12-এ ওঠাটা কিন্তু একবারে হয়ে যায়নি যে তুমি ক্লাস 11 থেকে ক্লাস 12-এ চলে গেছো আর সবকিছু শিখে গেছো। যদি তোমার ক্লাস 11 সমস্ত কিছু শিখিয়ে, ক্লাস 1 যদি সমস্ত কিছু শিখিয়ে দিয়ে ক্লাস 12-এ ভর্তি করে দেওয়া হতো, তাহলে ব্যাপারটা যেরকম হতো ঠিক সেরকম ব্যাপার। যেহেতু আমরা আমাদের সিস্টেমে এরকম ভাবে শেখিনি বা শেখায়নি কেউ, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি বা তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো যে SQ3R মেথডটা কি, কোনো টিচার কেউ যদি জিজ্ঞাসা করো, সম্মানের সাথেই বলছি, খুব কম জনাই পাবে যে এই মেথডে পড়ায় বা এই মেথডটা জানে। কারণ কি, ওদের দোষ নেই বা আমাদের দোষ নেই, আমারও দোষ নেই, আমিও জানতাম না। পরবর্তীকালে আমি জানেছি, শিখেছি নিজের ইচ্ছায়, আগ্রহে। তোমাদের সাথে আমি শেয়ার করছি সেই জন্য। তো এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে আর কি তুমি তার রেজাল্ট পাবে। এর সার্ভে, সেই সার্ভেটা কি? সার্ভেটা তোমাকে শেখাচ্ছি যে কিভাবে সার্ভে হয়। আগে তুমি শুনেছো সার্ভে কি, তোমরা জানো যে সার্ভে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? সার্ভে মানে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে কি বলবে তোমরা? সার্ভে মানে কি, মিনিংটা জানো তোমরা? সার্ভে মানে কি? সমীক্ষা। আচ্ছা, মিনিংটা একদম, সমীক্ষা হচ্ছে ট্রান্সলেট করে দিলে সমীক্ষা। আর মানে ব্যাপারটা কি হয়, সার্ভে মানে ব্যাপারটা কি হয় সেখানে? আর কিছু? মানে আমি এটা কোথায় শুনেছি, সার্ভে কথাটা বেশিরভাগ কোথায় শুনেছি? হ্যাঁ, স্কুলে, বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা, এরকম শুনেছো না? কে মানে মানে তোমার বাড়িতে এসে এরকম সার্ভে করে গেছে, কেউ জানো, মনে আছে? কি করে গেছিল সে? সে কি করে গেছিল সার্ভেতে? আচ্ছা, ডেঙ্গুর জন্য সার্ভে করেছিল, তোমরাও করেছো কেউ কেউ?
ডেঙ্গু সার্ভে করেছিলে, গিয়ে কি জিজ্ঞাসা করেছিলে? কিছু জিনিস ইনফরমেশন নেওয়া আর কি, না তাই তো, লেখা কিছু জিনিস ছোট ছোট পয়েন্ট করে করে লেখা। আমি বলে দিই, তোমাদের হয়ে নাও, বই বের করো সবাই, যে গ্রুপ 18 বের করো, আর হাতে একটা পেন্সিল নিয়ে নাও। গ্রুপ 18 আর হাতে একটা পেন্সিল নিয়ে নাও। সবাই বের করেছি গ্রুপ 18, পি ব্লক গ্রুপ 18। যদি তোমাদের কাছে বইটা পুরনো বই থাকে, মানে আমার কাছে যে বইটা আছে, দেখতে পারবে না আজকে, এত বাজে হয়ে গেল ব্যাপারটা, পুরো ব্লার দেখা যাচ্ছে, আমি তো ঝাপসা দেখছি পুরো স্ক্রিনটাই। নেক্সট হয়তো, নেক্সট ক্লাসে হয়তো বোঝা যাবে। আচ্ছা, সার্ভে মানে দেখো না, তুমি কি করলে, একটা পেজ নিয়ে নিলে, গ্রুপ 18 প্রথম পেজটা নিয়ে নিলে, দেখতে পারবে ইন্ট্রোডাকশন আছে, তারপরে এখানে মৌলগুলো আছে আর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তারপরে লেখা আছে নোবেল গ্যাস সমূহের প্রাকৃতিক অবস্থান, আর নোবেল গ্যাসের পৃথকীকরণ, এইসব জিনিসপত্র দেওয়া আছে। সার্ভে মানে কি, চট করে যে পেজটা তুমি পড়তে চাইছো বা যতটা পড়তে চাইছো, মানে তুমি বসলে আধ ঘন্টার জন্য বসতে চাইছো, পড়াশোনা করবে, 40 মিনিট পড়বে, তা তুমি ভাবলে যে 40 মিনিটে, শুনবে ভালো করে, 40 মিনিটে আমি কটা পেজ পড়ে নিতে পারবো, আগে আগে মনে মনে ভেবে নাও, যে আমি 3টে পেজ বা 2টো পেজ 40 মিনিটে পড়ে নেব। যদি কন্টেন্টটা বেশি থাকে তাহলে হয়তো তুমি কম পড়তে পারবে, আর যদি কন্টেন্টটা কম থাকে তাহলে তুমি বেশি পড়ে নিতে পারবে। আমি ধরলাম যে 40 মিনিটে 4টে পেজ আমি পড়ে নিতে পারবো, এপিট ওপিট করে। তাহলে সেই 4টে পেজ তুমি মনে মনে ভেবে নাও যে আমি 4টে পেজ পড়বো 40 মিনিটে। এটা কিন্তু সার্ভের অন্তর্গত যে জিনিসগুলো আছে সব বলছি। তাহলে প্রথমে কতটা পড়বে ঠিক করে নিলে, 2টো পেজ বা 3টে পেজ। আচ্ছা, এবার ক্লিয়ার এসছে ছবিটা আমার স্ক্রিনে, এবার ভিডিওটা যদি করি তাহলে ঠিকঠাক দেখতে পারবে। তাহলে যেটা বলছিলাম, সার্ভে করার কথা বলছিলাম, তাহলে প্রথমে তুমি যে পেজটা পড়বে মনে মনে ঠিক করেছো যে আজকে 4টে পেজ পড়বো, তাহলে 1 2 3 4, 4টে পেজ পড়বো আমি ঠিক করে নিয়েছি। এই 4টে পেজ পড়বো হয়ে নাও, বা আমি 2টো পেজ পড়বো ঠিক করেছি, এইখান পর্যন্ত। তাহলে আমি কি করবো, প্রথমে জেনে নিলাম এই পেজটা পড়বো, সার্ভের অন্তর্গত যে জিনিসগুলো সেগুলো সব বলছি। দ্বিতীয় কি হবে, পেন্সিল নেবে হাতে, পেন্সিল নিয়ে বা পেন্সিল ছাড়াই তুমি তাড়াতাড়ি 2 থেকে 3 মিনিটের মধ্যে, বা যার স্পিড রিডিং যত ভালো থাকবে তত ভালো, খুব জোর হলে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে জাস্ট চোখ বুলিয়ে নেবে, রিডিং পড়বে। রিডিং পড়ার সময় তুমি কি দেখতে পারবে, বলছিলাম না এই মেথডটা, বইগুলো SQ3 আর মেথড দিয়েই লেখা হয়েছে। তখন দেখবে এই যে পুরোনো বইটা আছে আমার কাছে, সেখানে কিছু ডিপ কালারে আছে, বোল্ড 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 লেখা আছে, কিছু আবার কালারফুলও লেখা থাকবে, দেখবে এই বইতেই আমি যে দেখেছি, কিছু কিছু অন্য, যেমন রিয়াকশনটা যেন অন্য কালার দিয়ে আছে। আবার অনেক লাইন আছে যে লাইনগুলো রেড কালার বা গ্রিন কালার, গ্রিন নয় রেডই দেখেছি, পিঙ্ক কালারের লেখা আছে। সার্ভে করার মানে কি, তুমি তাড়াতাড়ি পুরো জিনিসটাকে একবার পড়বে, তাড়াতাড়ি। এখানে মুখস্থ করারও কিছু নেই, আর এরকম নয় যে কোনো জিনিসটা ইম্পর্টেন্ট, বেশি গুরুত্ব দিয়ে পড়ার কিছু নেই, জাস্ট রিডিং পড়বে, জাস্ট রিডিং, যত তাড়াতাড়ি পারবে রিডিং পড়বে। আর তোমার মাথায় একটা জিনিস চলবে, কি চলবে, যে এই যে টপিকটা, যেমন ইন্ট্রোডাকশনটা, যখন আমি রিডিং পড়ছি, সবাই একটু রিডিং পড়ো ইন্ট্রোডাকশনটা, এই ছোট ইন্ট্রোডাকশনটা, আর পেন্সিলটা হাতে নিয়ে তুমি না চাইতেও যখন রিডিং পড়বে, তোমার দেখবে মাথায় কিছু কোশ্চেন আসবে, যে এই জায়গা থেকে কোশ্চেন হতে পারে, এইটা কোশ্চেন হতে পারে, সেটা আন্ডারলাইন করতে করতে যাবে। যেমন তুমি যদি পড়ো পর্যায় সারণী গ্রুপ 18 অন্তর্ভুক্ত মৌলগুলো, হিলিয়াম নিয়ন থেকে এইটা, আর সবকটি 1 পরমাণু গ্যাস, আন্ডারলাইন করে দিলে 1 পরমাণু গ্যাস, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তোমার হাতগুলো কিন্তু নিজে নিজেই চলে আসবে, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, পড়তে গিয়ে পড়তে রেয়ার গ্যাস, বোল্ড দেখতে পাচ্ছ, রেয়ার গ্যাস, অষ্টক পূর্তি, শূন্য যোজি মৌল, এই যে ব্যাপারগুলো চলে আসবে তোমার কাছে। এটা হচ্ছে সার্ভে, যত তাড়াতাড়ি পারবে তুমি এটাকে একবার রিডিং পড়ে নেবে বা চোখ বুলিয়ে নেবে। চোখ বোলাতে বোলাতে মাথায় কি থাকবে তোমাদের, যে কি কি কোশ্চেন হতে পারে এখান থেকে,
কি বলছি বুঝতে পারছো সবাই? সার্ভে মানে কি? পুরো ব্যাপারটাকে একবার দেখে নেওয়া যে কি কি আছে। যেমন তুমি যখন সার্ভে করতে গিয়েছিলে কারো বাড়িতে, না এরকম হতে পারে যে তুমি সার্ভে করতে চাইছো যে কতগুলো মানুষ আমাদের সমাজে আছে যারা মিডল ক্লাস, আর যারা লোয়ার মিডল ক্লাস, আর যারা আপার মিডল ক্লাস, বা যারা রিচ। তাহলে তুমি গিয়ে কি করবে? একজনের বাড়িতে ঢুকে তোমার চোখ নিজে নিজেই দেখতে শুরু করে দেবে যে তার কাছে কোনো রকম গাড়ি আছে কিনা, তার রুমে এসি আছে কিনা, তার বাড়িটা কতলা, বা কিভাবে মার্বেল আছে কিনা, মার্বেল টাইলস আছে কিনা, তুমি নিজেই অবজার্ভ করতে শুরু করে দেবে। তার সার্ভে মানে তো এটাই, তুমি যে জিনিসের জন্য সার্ভে করছো সেই রিলেটেড জিনিস কিন্তু তোমার মাথায় চলতে শুরু করবে। যখনই তুমি পেজটাকে সার্ভে করবে, মাথায় কি চলবে? তোমার কোশ্চেন চলবে, যেটা পরের টপিক বা পরের পয়েন্ট, কোশ্চেনিং। যেটাতে আমি আসছি, এটা একটু বড় ডিটেলসে বলবো কোশ্চেনিংটা। সার্ভে করতে করতে কিন্তু কোশ্চেনিং এর ব্যাপারটা মাথায় তোমার থাকবে যে কি কি কোশ্চেন হতে পারে একটা পেজ থেকে। তাহলে তুমি মানে এই পেজটা দেখলে আর তোমার নিজেই কোশ্চেন চলে আসবে যে এই পেজে কি কি কোশ্চেন আছে বা কি কি কোশ্চেন হতে পারে। সেটা ইম্পর্টেন্ট হতে পারে, আনইম্পর্টেন্ট হতে পারে, ইউজলেস হতে পারে, কিন্তু কোশ্চেন কি কি হতে পারে তুমি বলে দিতে পারবে। নিশ্চয়ই তোমরা এখন যখন এই ইন্ট্রোডাকশনটা পড়েছো, 3-4টে জিনিস তোমার মাথায় চলে এসছে। বলো দেখি কেউ কেউ কি কি কোশ্চেন এসছে এখান থেকে তোমাদের মাথায়? এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন বলো? এদের অষ্টক পূর্তি থাকে। আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? এরা নিষ্ক্রিয় কেন? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? এরা শূন্য যোজী কেন? এদের ইলেকট্রন বিন্যাস কিরকম থাকে? এরকম আরো অনেক কোশ্চেন তোমাদের মধ্যে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন হতে পারে, নিজস্ব কোশ্চেন কিন্তু হবে। তাহলে সার্ভে মানে কি? প্রথমে এই পেজটার স্কেলিটনটা বের করা, মেন এটাই কাজ। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওই পেজের স্কেলিটন মানে কি? মেন পয়েন্ট গুলো বের করা, কি পয়েন্ট গুলো বের করা, এগুলো বলা মেকিং অফ কি পয়েন্ট। একটা পেজের কি পয়েন্ট কি, বা তাড়াতাড়ি তুমি রিডিং পড়তে গিয়ে কোন কোন জিনিসগুলো দেখবে, তোমার চোখে কি কি আসবে? ইলেকট্রন বিন্যাস আসতে পারে, কেমিস্ট্রির ক্ষেত্রে আসতে পারে, রিয়াকশন আসতে পারে, ফর্মুলা আসতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমার কাছে পার্সেন্টেজ আসতে পারে। এইসব জিনিসগুলো তোমার চোখে সার্ভে করবে। তিনটে পেজ যদি পড়ো, তার 3 মিনিট বা 4 মিনিট যেন লাগে, সবচেয়ে কম সময়ে নেবে, জাস্ট এটা চোখ বুলিয়ে নেওয়া। এই মেথড অ্যাপ্লাই করবে, যদি করো তাহলে তুমি রেজাল্ট বুঝতে পারবে। তাহলে প্রথম কি হলো? ফার্স্টেই আমি একবার পেজটাকে রিডিং পড়ে নেবো, যত তাড়াতাড়ি পাবো। অনেক সময় রিডিং না পড়ে এরকম করে চোখ বোলাতেও পারি, মানে আমার রিডিং এ হচ্ছে না, কিন্তু দেখবে পড়ার থেকে বেশি চোখ বোলানোটা বেশি তাড়াতাড়ি হয়। সার্ভে করবে, স্কেলিটন বের করে নেবে, আন্ডারলাইন করে নিতে পারো, বক্স করে দিতে পারো। মাথায় কিন্তু কি চলবে? কোশ্চেনিং। আগে কোশ্চেনিংটা বলা উচিত ছিল, তাও আমি আসছি কোশ্চেনিং এ। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি, কোশ্চেনিং। কোশ্চেনকে বলা হয় ড্রাইভার অফ ব্রেন। কি বলা হয়? ড্রাইভার অফ ব্রেন। অর্থাৎ ব্রেনকে ড্রাইভ করে কে? কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে আমি যদি বলি সবাই শোনো একটা কোশ্চেন আছে, যখনই বললাম সবাই শোনো একটা কোশ্চেন আছে, তোমাদের কনসেন্ট্রেশন, মনোযোগ বেড়ে গেল। মনোযোগ বেড়ে গেল, হঠাৎ করে মনে হলো যে স্যার কি করছে দেখো, বা আজকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যখনই বলবো তোমরা অ্যালার্ট হয়ে যাবে, ব্রেন অ্যালার্ট হয়ে যাবে। কোশ্চেনের পাওয়ারই এত বেশি। তাহলে তুমি যখন কোনো টপিক পড়বে, যেমন এই টপিকটা পড়ছো নোবেল গ্যাস, তোমার মাথায় কিছু কোশ্চেন থাকা দরকার, যে এই যে টপিকটা, 3টে কোশ্চেন থাকা দরকার। বা তুমি পৃথিবীতে বা নিজের জীবনে যে কোনো জিনিস শিখবে, সেই জিনিসটা শেখার পেছনে 3টে কোশ্চেন অবশ্যই থাকা দরকার। নাম্বার 1, যে এই টপিক থেকে কি কি কোশ্চেন হতে পারে, এইটাই পড়াশোনা রিলেটেড মেন পয়েন্ট, যে এই টপিক থেকে কি কি কোশ্চেন হতে পারে, নোবেল গ্যাস থেকে কি কি কোশ্চেন হতে পারে, আমার মাথায় যেন চলে। দ্বিতীয়, আমি এই চ্যাপ্টার থেকে নতুন কি শিখবো, মানে এই যে চ্যাপ্টারটা পড়বো, নোবেল গ্যাস পড়বো, আমি কি শিখবো নতুন, এরকম একটা কোশ্চেন তো আমার মাথায় কিন্তু থাকা উচিত। বা এই টপিকটাকে নিয়ে, 3 নাম্বার, এই টপিকটাকে নিয়ে আর কি কি রিসার্চ চলছে,
গুগল সার্চ করে দেখো, নোবেল গ্যাসের আপডেট রেজাল্ট পাবে তুমি। পৃথিবীতে এই টপিক নিয়ে কি কাজ হচ্ছে, বা এইটা আমার লাইফে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে এইটা আমার লাইফের এর ইম্প্যাক্ট কি, এর লাভটা কি পাবো আমি লাইফে যদি আমি এই নোবেল গ্যাসটা পড়ি, আমার জীবনে কি লাভ পাবো। এক্ষেত্রে তুমি জীবনের লাভ কতটা পাবে জানি না, পরীক্ষায় কিন্তু লাভ পাবে, আর সেই পরীক্ষাটা তোমার জীবনের সাথে রিলেটেড। মানে একটা চাকরি পরীক্ষার জন্য তুমি পড়ছো, তাহলে এই যে পড়ছো, এই পড়ায় তুমি কি লাভ পাবে, চাকরি পাবে। তাহলে তোমার কি আগ্রহটা অনেক বেশি হবে পড়াশোনায়, মনে রাখবে সবসময়। আগ্রহ কিন্তু আমাদেরকে নিজেই বিল্ড করতে হয়, কেউ করে দেয় না। কেউ তোমাকে আলাদা করে ক্লাস নেবে না যে কিভাবে পড়াশোনায় আগ্রহ সৃষ্টি হয়। তাহলে এই তিনটে টপিক যেন মনে থাকে, যে কি কি কোশ্চেন হতে পারে এই টপিক থেকে। যে কোনো টপিক তুমি পড়ো, যে কোনো জিনিসের ক্ষেত্রেই পড়ো, কি কি কোশ্চেন হতে পারে এখান থেকে, নতুন কি শিখবো জানবো, এই ইন্টারেস্টটা যেন তোমার মধ্যে থাকে, যে এই চ্যাপ্টারে নতুন কিছু শিখবো আজকে আমি, বা কি শিখতে পারি নতুন দেখি। তখন যদি এই উদ্দেশ্য নিয়ে পড়ো না, তুমি দেখবে অনেক নতুন কিছু জেনেছো, শিখেছো। আর যদি তোমাদের উদ্দেশ্য থাকে শুধু মুখস্থ ভিত্তিক, মুখস্থ করো, পরীক্ষায় বমি করব, তাহলে কিন্তু আগ্রহ থাকবে না, গ্যারেন্টি। বা এইটা আমার পরে কি উপকার হতে পারে। মনে রাখবে, একটা কোশ্চেন যত বেশি ডিফিকাল্ট হয়, তত কিন্তু তোমাদের আগ্রহ বাড়ে। দেখে নেবে, এটা ফিজিক্সের ক্ষেত্রেও বা কেমিস্ট্রির ক্ষেত্রে বা যে কোনো, আমি যখনই বলি ব্যতিক্রম বা এইটা একটু কঠিন আছে, ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, যখনই বলবো কথাটা, তখন তুমি কি করবে, অ্যালার্ট হয়ে যাবে, ফোকাস লেভেল হাই হয়ে যাবে, কনসেন্ট্রেশন বেড়ে যাবে, যে স্যার বলেছেন এই কথাটা ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট বা ডিফিকাল্ট ব্যাপার আছে, তাই না। তাহলে যত বেশি হার্ড হবে, তত কিন্তু আগ্রহ বাড়বে কোনো জিনিসের প্রতি। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি কোশ্চেনকে নিয়ে। কোশ্চেনটা যেন তোমার নিজস্ব কোশ্চেন হয়, তোমার কোশ্চেন, আমার কোশ্চেন, এরকম বলতে পারো যে স্যার আমি এইটা, যখন সার্ভে করার সময় কি ভাবছো মনে মনে, যে আমি সার্ভে করছি আর কোশ্চেন ভাবছি মনে মনে কি কি হতে পারে। তাহলে আমি একটা কোশ্চেন দেখলাম যে রেয়ার গ্যাস, আমার কোশ্চেন হলো যে এদেরকে রেয়ার গ্যাস বলা হয় কেন, বিরল গ্যাস বলা হয় কেন, আমার এটা কোশ্চেন, আমার ভাষায় লিখলাম। কেউ লিখলো যে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে বিরল গ্যাস বলা হয় কেন, সে নিজের ভাষায় লিখেছে সেই কোশ্চেনটা। সেটা যে খুব ভালো সেন্টেন্স লিখতে পারে, যে ভালো সেন্টেন্স লিখতে পারে না, সেটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। একটা এক্সাম্পল দিয়ে বলছি যে আমার জিনিসটা কেন এত বেশি পছন্দের হয়। তোমাকে যদি জিজ্ঞাসা করি পৃথিবীতে সবচেয়ে মিষ্টি নাম কার, আমি বলেছি আগেও, পৃথিবীতে সবচেয়ে মিষ্টি নামটা কার, শুনতে ভালো লাগে কানকে সব থেকে বেশি ভালো, কোন নামটা? আমার নিজের নামটা আমার ভালো লাগে। যেমন আল্লাহ পাক আর নবীজির পরে যদি কোনো নাম শুনতে আমার ভালো লাগে, সেটা আমার নিজস্ব নাম ভালো লাগে। আমার নিজের নামটা এত বেশি মিষ্টি লাগে, আমাকে কেউ যদি নাম ধরে ডাকে আমার খুব ভালো লাগে। কিছু কিছু ব্যতিক্রম হয়ে যায়, নামটা পছন্দ হয় না কিছু কিছু মানুষের, কিন্তু ম্যাক্সিমাম মানুষ নিজের নামটা পৃথিবীর যে জায়গায় উচ্চারণ হোক না কেন, সে কিন্তু চট করে শুনে নেবে, যে আমার নাম মনে হলো ডাকলো কেউ। তোমার নামের সিমিলার নাম যদি ডাকা হয় কোথায়, তোমার ব্রেন কিন্তু একদম খাড়া হয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে, যে কে কি বললো, আমাকে ডাকলো মনে হচ্ছে কেউ কিছু বলছে। বা তোমাদের মিশনে দেখবে যদি একই নামে দুজন তিনজন থাকে, একজনকে ডাকলে সবাই সাড়া দেয়। নিজস্ব নাম সবচেয়ে প্রিয় নাম, নিজের জিনিস সবচেয়ে প্রিয় জিনিস। তা নিজের কোশ্চেনটা বুঝতে পারছো কত বেশি গুরুত্বপূর্ণ হবে এখানে। তাহলে তুমি যখন সার্ভে করবে, কোশ্চেনটা ভাববে, নিজের যেন কোশ্চেনটা ভাবো যে এটা আমার কোশ্চেন স্যার। যখনই তোমাকে আজকে একটা অ্যাক্টিভিটি দেবো যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো বের করে দাও, তখন দেখবে সবারই কোশ্চেন আলাদা আলাদা হবে লেখা, হয়তো মেন জায়গায় একই, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট যাই আসে লিখে দেবে। প্রথমে যখন প্র্যাকটিস করতে যাবে, তুমি যেহেতু শুরু করছো, তুমি এখান থেকে কিছু স্টুডেন্ট 100টা কোশ্চেন বের করবে, কিছু স্টুডেন্ট 2টো কোশ্চেন বের করবে, কিছু স্টুডেন্ট 10টা কোশ্চেন বের করবে। এটা ডিপেন্ড করে, স্টুডেন্ট ওয়াইজ ডিপেন্ড করে। তাহলে কোশ্চেনটা যেন নিজের কোশ্চেন হয়, আমার কোশ্চেন নয়, বইয়ের কোশ্চেন নয়, নিজের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা মনে রাখবে, কোশ্চেন মানুষকে কিউরিসিটি দেয়, জানার একটা আগ্রহ দেয়। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, তোমাদের মধ্যে কেউ কি সিরিয়াল দেখো, সিরিয়াল ড্রামা দেখো? আগে দেখতে, বা কেউ কেউ দেখো এখনো হয়তো। দেখবে সিরিয়ালের একটা টেকনিক আছে, শেষ করার মুহূর্তে একটা কিউরিসিটি ছেড়ে দেয়,
একটা এমন জিনিস দেখিয়ে দেয় যে এরপরে কি হবে বা নেক্সট এপিসোডে কি হবে, কোশ্চেন মার্ক করে রেখে দেয় না, একটা কোশ্চেন মার্ক করে। কে কে দেখেছো ব্যাপারটা? হ্যাঁ, এবার মনে পড়ছে কেন কোশ্চেন মার্ক করে রেখে দেয়। ও তোমাকে ইনভলভ করে যে একটা কোশ্চেন দিয়ে যদি আমি ছেড়ে দিই নেক্সট এপিসোড একে দেখতেই হবে, এ কে ওর দাদু বা দিদা সবাই সবাই দেখতেই হবে একে। সিরিয়ালের একটা টেকনিক করে। আচ্ছা, আর একটা খুব আর কি আমার প্রিয় একটা জিনিস বলছি তোমাদের, পড়ানোর একটা পদ্ধতি, কোশ্চেনের মাধ্যমে পড়ানো। এই পদ্ধতি আমাদের নবীজি আর কি ব্যবহার করতেন এই পদ্ধতিটা। তোমরা যারা জানো, নবীজি গ্রেট টিচার, পৃথিবীর সেরা টিচার আর কি। আর ছাত্র আমার আল্লাহর ছাত্র আর কি। আল্লাহ শিখিয়েছেন, যা শিখিয়েছেন। তো নবীজি দেখতে সাহাবাদেরকে কোশ্চেন করতো। যেমন কোশ্চেন করলো যে, আচ্ছা বলো দেখি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান কে? কোশ্চেন করতো এরকম। বা বলো দেখি কায়ামাত কখন আসবে, কখন কিয়ামত আসবে। এই যে কোশ্চেনিং এর মাধ্যমে পড়ানো মানে কি, এটা সক্রেটিস মেথড বলা হয়। লার্নিং মেথডে এই মেথডটাকে বলা হয় সক্রেটিস মেথড। এই মেথডে কিন্তু পড়ানো হয় কোশ্চেন তুলে দিয়ে ছেড়ে দেওয়া, একটা কোশ্চেন বলে দিয়ে ছেড়ে দেওয়া। যখন তোমাদেরকে কোনো কোশ্চেন দেওয়া হবে না, তখন তোমরা কিন্তু অনেক বেশি পড়াশোনায় ইনভলভ হয়ে যাবে। একে বলা হয় ইনভলভ করে পড়ানো। হাদিসেও বলছে যে আধা ইলম সওয়াল হ্যায়, মানে কোশ্চেন হচ্ছে অর্ধেক নলেজ, আর অ্যান্সার হচ্ছে পুরোটা নলেজ। কোশ্চেন যখনই তুমি তুলবে তার মানে অর্ধেক নলেজ তুমি পেয়ে গেছো, বাকি নলেজটা তুমি কি কি করবে, অ্যান্সার খুঁজবে, পুরো নলেজ হয়ে যাবে। তাহলে আধা ইলম সওয়াল হ্যায়, হাদিস বলছে। আর কি, শিক্ষক কি করবে তোমাদের মধ্যে, এই কোশ্চেনটা জাগিয়ে দেবে। আমি আগেও ওই কোটেশন বলেছি, আমার ফেভারিট কোটেশন, যে উস্তাদ वो नहीं जो इल्म दे, उस्ताद वो है जो इल्म का प्यास दे। শিক্ষক সে যে তোমাকে শেখার বা জানার পিপাসা দেবে। তো কোশ্চেনটা কত বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? কোশ্চেন যদি করো তাহলে কি কি লাভ হতে পারে তোমার। একটা কোশ্চেন যদি তুমি করো, দেখবে স্টুডেন্ট যদি কোনো কোশ্চেন করে, একটা স্টুডেন্ট সাহস পাচ্ছে না কোশ্চেন করার, যখনই কোশ্চেন করবে একজন, হতে পারে যে কোশ্চেনটা সে করলো শিক্ষক কিন্তু জানতো না যে এরকম কোশ্চেন হতে পারে, তাই নতুন ওর কোশ্চেন ব্যাংকে, টিচারের কোশ্চেন ব্যাংকে নতুন একটা কোশ্চেন অ্যাড হয়ে গেল যে এই কোশ্চেনটাও হতে পারে। টিচারের উপকার হয়ে গেল, নতুন কোশ্চেন জানলো টিচার। দ্বিতীয় উপকার, যে কোশ্চেনটা করেছে তার হবে, কারণ টিচার অ্যান্সার দেবে, তার উপকার হবে। তৃতীয়, অনেকজনেই বসে আছে যারা সেম কোশ্চেন ছিল তাদের মনে, অ্যান্সার পাচ্ছিল না, এই কোশ্চেনটা করার ফলে সেও কিন্তু অ্যান্সার পেয়ে গেল। তাহলে তিনটে উপকার হয়ে গেল। তোমরা কি করবে, কোশ্চেন করবে। আমি কোশ্চেনিং এর উপর কিন্তু SQ3R মেথডে কোশ্চেনিং এর উপর সবচেয়ে বেশি জোর দিলাম। এবার দেখো তোমাকে একটা জিনিস শেখাচ্ছি আমি। আমি দেখবে তোমাদেরকে গ্রুপ 15 এর কোশ্চেন পাঠিয়েছি, কিছু পাঠিয়েছি তো, পাঠাইনি? ওই কোশ্চেনটা পাঠিয়েছি, ওই কোশ্চেনটা কিন্তু সার্ভে করে বের করা। আচ্ছা, তোমার বইতে বললাম SQ3R মেথড অ্যাপ্লাই করেছে, দেখবে অ্যাপ্লাই করেছে কিনা। এটা পড়লে, এটা পড়লে পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেন, তার মানে কি, এই যে টপিকটা পড়ে নিলে সেই সংক্রান্ত কি কি কোশ্চেন হতে পারে, ছায়া আর কি ঠিক করেছে এই কোশ্চেন হতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? অ্যাপ্লাই করেছে কি করেনি? তাহলে তুমি এই কোশ্চেনটা মাথায় রেখে আগে যদি কোশ্চেন গুলো পড়ে সার্ভে করো না, তোমার কাছে অনেক ইজি হবে ব্যাপারটা। তাহলে এই কোশ্চেনটা তুমি যদি মাথায় রেখে সার্ভে করো তাহলে খুব ভালো হবে। কোথায় কোথায় অ্যান্সার আছে দাগ দিয়ে দিতে পারবে। তোমার কাজ কি থাকবে, যখন সার্ভে করবে এই কোশ্চেন গুলো মাথায় রাখবে। স্যার কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট সেটা তো জানি না, তুমি আগে লেখো ইম্পর্টেন্ট, আমি বলে দেবো। তুমি আগে আনইম্পর্টেন্ট গুলোই লেখো।
তাহলে তোমাকে একটা টাস্ক দিচ্ছি, সবাইকে প্রত্যেক জনাকে, নোবেল গ্যাস থেকে পুরো চ্যাপ্টারটা, বেশি নয় 3-4টে পেজ আছে দেখবে, আমি সেই জন্য এই চ্যাপ্টারটাই প্রথমে চুজ করলাম। 3-4টে বা 5টা পেজ আছে, সেই পেজ থেকে যা যা কোশ্চেন হতে পারে তাড়াতাড়ি, দেরি করবে না। আর এরকম নয় যে বাচ্চা ছেলের মতো এক একটা লাইন ধরে ধরে কোশ্চেন করবে। তোমার মনে হবে যে এই টপিকটা কোশ্চেন এটা উচিত করা, বা এটা মনে হচ্ছে কোশ্চেনের যোগ্য। প্রথম দিকে কি, যেহেতু আমাদের প্র্যাকটিস নেই, অভাব নেই, তাই মনে হয় প্রত্যেকটা লাইনে কোশ্চেন আছে, এটা বোকা বোকা হয়ে যাবে। যদি ক্লাস 5-এ তোমাকে টেকনিকটা শেখাতাম, তাহলে আজকে এসে তুমি একটাই কোশ্চেন বলতে যে কোশ্চেনটা পরীক্ষায় দিত। এটা আমার দেরি হয়ে গেলে শেখানোটা, 5-এ যেতে পারিনি তোমাদের কাছে। তো তুমি যখন কোশ্চেন করবে, সেটা নিজস্ব কোশ্চেন হতে পারে, ইম্পর্টেন্ট, তোমার মনে হবে যে এটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, বা তোমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমাকে লিখতে হবে, এটা আমার মনে থাকে না, বা আমার আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট প্রচুর বেশি। আর এরকম হতে পারে যে এই কোশ্চেনে ইম্পর্টেন্সই নেই, আমি লিখবো না। তো সবাইকে আমি একটা কাজ দিলাম, সেটা কি, গ্রুপ 18-এর কোশ্চেন লিখবে ম্যাক্সিমাম, খুব জোর হলে 20-30টা হবে, 20টা হবে খুব জোর হলে। আমি যেমন লিখেছি, আমার তো হয়েছে 15টা কোশ্চেন হয়েছে, বেশি হয়নি। এই চ্যাপ্টার, গোটা চ্যাপ্টারে 20 থেকে 15টা চ্যাপ্টার কোশ্চেন হয়েছে আমি লিখেছি যখন। তোমরা লিখবে, সেটাকে খাতায় পরিষ্কার করে লিখবে, পরিষ্কার করে লেখার পর পিডিএফ এ আমাকে পাঠাবে, ইন্ডিভিজুয়াল বা পার্সোনালি পাঠাবে, গ্রুপে পাঠাতে হবে না। তারপরে আমি দেখে নেবো যে কার ভালো হয়েছে কোশ্চেনিংটা। সবারই ভালো হয়েছে আগে থেকেই বলে দিই। তারপরে আমি আমার কোশ্চেনটা তোমাকে পাঠিয়ে দেবো, বা তোমাদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন আমার মনে হয় ইম্পর্টেন্ট, আমি মিস করে গেছি, তাহলে আমি নিয়ে নেবো সেখান থেকে, তোমাদেরকে বলবো এটাও করে নেবে। তাহলে কোশ্চেন করার মাথায় রেখে সার্ভেটা করবে। তাহলে দুটো কাজ হয়ে গেল, সার্ভে আর কোশ্চেনিং হয়ে গেল। এখান পর্যন্ত ক্লিয়ার? হোম টাস্কটা কি দিলাম আবার বলতে হবে? গ্রুপ 18 এর সমস্ত কোশ্চেন গুলো খাতায় লিখে দেখাবে আমাকে, ঠিক আছে? এরপর আসছি রিড। রিডটা এত বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিড। মানে এতক্ষণ যদি এইটা, সার্ভেটা যদি একটা প্লেনের ইঞ্জিন স্টার্ট হয়, আর কোশ্চেনিংটা হচ্ছে যে ও কি করছে, রানওয়েতে ছুটছে। জানি তো, প্লেন টেক অফ করার আগে কি হয়, ইঞ্জিন স্টার্ট হয় আর রানওয়েতে ছোটে। রিডটা কি, রিডটা হচ্ছে টেক অফ, অর্থাৎ এবার উড়বে, ওড়ার জন্য অনেক বেশি ক্ষমতা চাই। রিডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পুরো মেথডের মধ্যে। রিডটা এমন অবস্থাতে হবে যে অবস্থায় তুমি ফ্রেশ আছো একদম, তোমার কনসেন্ট্রেশন হাই, ফোকাস হাই। এরকম নয় যে পাশে মোবাইল রেখে পড়ছো, বা সারা শব্দ চিৎকার চেঁচামেচি হচ্ছে পড়ছো, বা তোমার ঘুম পাচ্ছে হাই তুলছো আর পড়ছো। এরকম যদি হয় তাহলে সেই রিডটা রিড বলে না, ছেলে খেলা বলে আর কি। রিড হবে পুরো ফ্রেশ মাইন্ডে, ফুল কনসেন্ট্রেশন, উইদাউট ডিস্ট্রাকশন। খুব ইম্পর্টেন্ট কথা, কোনো রকম ডিস্ট্রাকশন যেন তোমার কাছে না থাকে। তুমি যখন পড়বে শুধু সেই সাবজেক্টটা, সেই টপিকটা কথায় ভাববে, এরকম নয় যে পড়ছি কেমিস্ট্রি ভাবছি হিস্ট্রি। হিস্ট্রি অবশ্য তোমাদের নেই। ফিজিক্সের অঙ্ক বাকি আছে, স্যার ম্যাথের অঙ্ক, ম্যাথের কাজ দিয়েছেন এগুলো, আর পড়ছি গ্রুপ 18 কেমিস্ট্রি। এরকম যদি হয় তাহলে রিডটা 100% রিড বলে না। আচ্ছা দেখবে হাই তুলছো আর পড়ছো, ঢুলে যাচ্ছ, মাথাটা পড়তে পড়তে বইতে আর কি ঠেকে যাচ্ছে, বা শুয়ে যাচ্ছে একটু, আবার উঠে মনে হচ্ছে এই পড়ছিলাম তো। এরকম হলে সেই রিডটাকে রিড বলে না। রিড যখন হবে, হাতে কিন্তু পেন বা পেন্সিল বা কি বলে এগুলো মার্ক করে, কি বলে এটাকে, হাইলাইট করে, হাইলাইটার। যদি যদি কারো মধ্যে এই ক্ষমতা থাকে, অনেকে আবার সাহস থাকে না যে বইতে স্যার দাগ দেবো। আমি অনেক স্টুডেন্টের বই নিয়ে দাগ দিতে গেছি, স্যার 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 কি হলো, স্যার পেন্সিলে দাগ দিন, পেনে দেবে, পেনে দেবেন না, ঠিক আছে, পেন্সিলেই দাগ দাও, সাহস যদি না থাকে। মনে রাখবে, যে বইটাকে পড়ছে, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, যে বইটাকে পড়ছে সে কিরকম পড়ছে বা কতটা ভালো পড়েছে, তার বইতে দাগ দেওয়া দেখেই বোঝা যায় যে কতটা ভালোভাবে সে বইটা পড়েছে।
কিভাবে সে বইটাকে পড়েছে, বই দেখেই বুঝে যাবে। যদি তুমি কোনোদিন বইটাকে বিক্রি করো আর কেউ যদি সেকেন্ড হ্যান্ড বইটাকে কেনে, সে যেন তোমার জন্য দোয়া করে। এরকম নয় যে স্যার বলেছেন বলে গোটা বইতে লাল কালি দিয়ে দিয়েছি, সে বইটা কিনে তোমাকে গালাগাল দেবে আর কি। তো তোমার বই দেখে যেন সে খুব খুশি হয়ে আর কি দোয়া করে, যে এ কিন্তু যে পড়েছে আমার অনেক উপকার করেছে, আমার 90% সমস্যার সমাধান করে দিয়েছে। আমি অনেক বই দেখেছি, পুরোনো বই, সে জায়গায় যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো মার্ক করে দিয়েছে, এইখান থেকে কোশ্চেন আসে বলে লিখে দিয়েছে, পয়েন্ট করে করে দিয়েছে। অনেক বেশি সুবিধা হয় এটাতে। এটা কি সুবিধা হয়, পরীক্ষার আগের মুহূর্তে তুমি বুঝতে পারবে যে কি সুবিধা হয়। পরীক্ষা একদিন থাকে, সেই একদিনে বা চাকরি পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষায় জাস্ট প্রথম যেদিন পরীক্ষা তার আগের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় আমাদের জন্য। আর ওই একদিনে কিন্তু আমরা যদি লিখে লিখে পড়ি তাহলে কি হবে, 10%, 50% সিলেবাস শেষ হবে, 50% হবে না। এরকম সমস্যা তোমরা ফেস করেছো যে স্যার লিখে লিখে পড়তে শুরু করেছি, একদিন ছুটি ছিল বলে, দিয়ে পরীক্ষার আগের রাতে দেখছি যে এখনো 40% সিলেবাস বাকি আছে। তাহলে কি হয়, তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায়। মনে রাখবে SQ3R মেথড খুব ইম্পর্টেন্ট কথা। আবার SQ3R মেথড তোমার টাইম বাঁচিয়ে দেয়। পরীক্ষার আগে আগে অনেক কম টাইমে অনেক বেশি তুমি পড়ে নিতে পারো। কি করে বলছি আমি একটু পরে। কনফিডেন্স হাই হয়ে যায়, অনেক হাই হয়ে যায় কনফিডেন্স যদি এরকম ভাবে পড়ো, তুমি কনফিডেন্স হাই হয়ে যায়। প্ল্যানিং তুমি শিখে যাও যে কিভাবে প্ল্যান করতে হয়, একটা টপিককে পড়ার প্ল্যানিং, একটা সাবজেক্টকে পড়ার প্ল্যানিং কি হতে পারে। তোমার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আমি যখন বলছি অনেকেই বুঝতে পারছো যে আজকে ভালো লাগছে। আমি এটুকু বলতে পারি যে আজকে স্যার এই যে কথাগুলো বলছেন আমাদের প্রয়োজন আছে, নাকি প্রয়োজন নেই, যদি না থাকে তাহলে পড়াবো না বা বলবো না। প্রয়োজন আছে, একটু বলো, আমার আগ্রহ বাড়বে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মজা করে বলছে, মজা করে বলছে। আগ্রহ বাড়ে। আর কি মেন যেটা, নিজের মেমোরির ওপর, নিজের ওপর বিশ্বাস বাড়ে। তুমি করে দেখবে কোনোদিন, নিজের মেমোরি, নিজের উপর বিশ্বাস, যখন তুমি ওই হাইলাইট করে করে পড়বে না, দেখবে তুমি চোখ বন্ধ করে গোটা চ্যাপ্টারটা ভেবে নিতে পারছো। সেটা আমি শেষে বলবো যে কিভাবে টাইমটা বাঁচাবে, কিভাবে এই গোটা চ্যাপ্টারটা 10 মিনিটে শেষ করবে তুমি পরীক্ষার আগে। 10 মিনিট লাগবে কিন্তু তোমাকে আর পড়তেই হবে না। একটা চ্যাপ্টার 10 মিনিটে ভাবো পড়ছো তুমি, বা 15 মিনিটে পড়ছো, এর থেকে বেশি ভালো হতে পারে। আর সব মুখস্থ থাকবে, সব মনে থাকবে। তাহলে SQ3R মেথড সেই জন্যই করা আর কি। এবার কি আসছি আমরা, রিড বলছিলাম। তাহলে রিড করার সময় তোমাকে কি করতে হবে, তোমাকে পয়েন্ট গুলোকে হাইলাইট করে করে পড়তে হবে, আর ফুল ফ্রেশ মুডে পড়তে হবে। যদি অক্সিজেনের অভাব থাকে, প্রত্যেকজনে একটা অ্যাক্টিভিটি করবে সকালে বা যে কোনো সময় টাইম পাবে, সকালে সবচেয়ে ভালো। ডিপ ব্রিথ নেবে, লম্বা লম্বা প্রশ্বাস নেবে। আর যদি শিখতে চাও তাহলে সবাই বসে যাও সোজা হয়ে, একদম স্পাইনাল যেন একদম কর্ডটা যাতে সোজা থাকে। সবাই বসেছো, বাবু হয়ে বসেছো বা যেভাবে বসেছো, পেটের উপর হাত রাখো নিজের, দিয়ে একটা জোরে ব্রিথ নাও। দেখো পেটটা ফুলেছে আর হাতটা একটু উঁচু হয়ে গেছে। এটা হোল্ড করবে, নিঃশ্বাসটা জোরে টেনে, প্রশ্বাসটা জোরে টেনে হোল্ড করবে। কিছুক্ষণ হোল্ড করার পর আবার ছেড়ে দেবে। এরকম করে 10 বার, 15 বার, 20 বার করবে। যত তুমি লং ব্রেথ নেবে, অক্সিজেন অনেক বেশি ব্রেনে যাবে, অনেক বেশি অক্সিজেন যাবে। তোমার ব্রেনকে সে সতেজ রাখবে। গাছের কাছে বা সকাল সকাল অক্সিজেন বেশি থাকে, সেই সময় এই এক্সারসাইজ করবে। এই যে স্টাইলটা বললাম যে নেবে, ব্রিথটা নেবে, হোল্ড করবে কিছুক্ষণ, তারপর ছেড়ে দেবে। রক অ্যান্ড রোল টেকনিক বলা হয় এটাকে। এটা নেবে, তোমার ব্রেন ফ্রেশ থাকবে। পড়াশোনা করার আগে একবার করে নেবে, ডিপ ব্রিথ নিয়ে নেবে, 10টা 15টা নিয়ে নেবে, তারপর পড়বে, দেবে ফ্রেশ মনে হবে। এইসবই শিখিয়ে দিচ্ছি তোমাকে। আর ফুড খাবে, ভালো ফুড খাবে। এরকম ফুড খাবে না যেটা তোমাকে ঘুম দেবে আর কি। WWF ফুড খাবে না, আমি আগেও বলেছি। WWF ফুড মানে কি, ওই বড় বড়, এখানে রেকর্ড হচ্ছে বলা যাবে না, ইউটিউবে যাবে তো। সেই খাবারগুলো খাবে না যে খাবারগুলো খেয়ে ঘুম পায় প্রচুর। আর বেশি খাবার খাবে না, পেট ভরে খাবে না, নবীজির তরিকা পালন করবে। 3 ভাগের 1 ভাগ খাবে, দেখবে ঘুমও পাচ্ছে না। যদি খেয়ে ঘুম পায়, দেখবে খাবার এনার্জি দেয়, খাবার লেজি করে না। মনে রাখবে, খাবার যখনই তোমাকে লেজি করে দিচ্ছে তার মানে বেশি খেয়ে ফেলছো তুমি।
বা ভুল খাবার খেয়ে ফেলছো তুমি, যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেগুলো খেয়ে ফেলছো। মনে রাখবে সবসময় খাবার বা ফুড এনার্জি দেয়, লেজি করে না। তাহলে যদি খাবার ঠিকঠাক খাও, ঘুম ঠিকঠাক হয় তোমাদের, অক্সিজেন প্রপার থাকে বডিতে, জল খুব ভালো করে খাবে, যদিও এগুলো দরকার আছে বলার, আমি বলছি সেই জন্যই, তাহলে রিডটা ভালো হবে। রিডটা তোমাদের সবারই একটা টেকনিক আছে, সেইভাবেই পড়বে, বা যেভাবে আমি শেখাচ্ছি সেটা যদি অ্যাপ্লাই করো খুব ভালো হয়। যেমন রিড করার সময় কি কি পয়েন্ট গুলোকে তুমি দাগ দেবে, যেমন ডেফিনেশন যদি থাকে এটা কি পয়েন্ট, যদি কোনো রকম সূত্র থাকে, ল থাকে, সেটা কি পয়েন্ট, কোনো রিয়াকশন বা ফর্মুলা থাকে সেটা কি পয়েন্ট, আর যদি কোনো ফ্যাক্টস ফিগার্স থাকে, গ্রাফ থাকে, সেটা কি পয়েন্ট। কিন্তু মেন যে ব্যাপারটা, পুরো চ্যাপ্টার বা পুরো পেজ থেকে একটা মেন টপিক, বা পুরো চ্যাপ্টার থেকে একটা মেন টপিক পাবে তুমি। যেমন তুমি যদি গ্রুপ 18 পড়তে যাও, তবে দেখবে প্রথমে তোমাকে ইন্ট্রোডাকশন দিয়ে কিছু গ্যাসের কিছু ভৌত রাসায়নিক ধর্ম বলে দিয়েছে। সেই রাসায়নিক ধর্ম বলার পর দেখবে প্রিপারেশন বলেছে, প্রস্তুতি বলেছে কিছু গ্যাসের, তারপরে সেই গ্যাসগুলোর ব্যবহার বা প্রয়োগ বলেছে, এরকম টাইপের জিনিস তুমি পাবে। মেন তাহলে এই 3-4টে জিনিসই আছে। যেমন অর্গানিকের ক্ষেত্রে দেখবে প্রথমে প্রিপারেশন আছে, তারপরে আছে রিয়াকশন বা ভৌত ধর্ম আছে, তারপরে রাসায়নিক ধর্ম বা রিয়াকশন আছে, তারপর কিছু কিছু ক্ষেত্রে শনাক্তকরণ, পার্থক্য, এইসব জিনিসগুলো আছে। এটা মেন থিম, পুরো অর্গানিক কেমিস্ট্রিতে এটাই পাবে তুমি। তাহলে রিড করবে কিভাবে বলে দিলাম, এটাই কিন্তু টেক অফ। এটা যত ভালো করবে তত ভালো। দ্বিতীয়টা হবে রেকর্ড, রিসাইট। যেহেতু তোমাদের রিডটা ফোকাস লেভেল 0 থাকে বা কম থাকে, সেই জন্য রিসাইড হয় না, মেমোরিতে যায় না। রিড যত ভালো হবে তত বেশি কিন্তু রিসাইড বা তত ভালো মেমোরিতে যাবে। যদি তোমার মেমোরিতে থাকছে না, পড়া ভুলে যাচ্ছ, তার মানে রিড ভালো করে হয়নি, গ্যারেন্টি। রিড ভালো করে হচ্ছে না, কনসেন্ট্রেশন থাকছে না, ডিস্ট্রাকশন বেশি চলে আসছে, ঘুম পাচ্ছে, এনার্জি কম, বারবার বাথরুম যেতে হচ্ছে, বা বারবার ডেকে দিচ্ছে কেউ, বা ফোন চলে আসছে প্রচুর, মেসেজে সিগন্যাল দিয়ে দিচ্ছে, নোটিফিকেশন চলে আসছে ফোনটাই গোলমাল করবে, দেখবে ফোকাসের পুরো লেভেলটা 12টা বাজাবে। যেহেতু এখন আর ফোনটা তোমাদেরই হয়ে গেছে, বাবা মায়ের নয় এখন, তাই পুরো 12টা সে বাজাবে। ওই যে পড়তে পড়তে মনে হয়, পড়তে বসেছি আর মনে হচ্ছে গ্রুপ স্টাডি করলে ভালো হয়, কিছুই হয় না। নিজে পড়ো তবে গ্রুপ স্টাডিতে যাবে, আগে নিজে পড়ে নাও তাহলে গ্রুপ স্টাডিতে যাবে। গ্রুপ স্টাডিতে গিয়ে দর্শক হয়ে কোনো লাভ নেই, টিচার হবে যদি গ্রুপ স্টাডি করো, তাহলে লাভ আছে। রেকর্ড বা রিসাইট কি, এটা বলবে যে স্যার ডিপেন্ড করে কার মেমোরি পাওয়ার কত। আমি বলি যে না, কার মেমোরি পাওয়ারের উপর ডিপেন্ড করে না। রিড যত ভালো হবে মেমোরি তত, রেকল তত ভালো হবে, রিসাইট তত ভালো হবে। টেকনিক আছে, রিলেট করে পড়া, আমি দেখবে কম্পেয়ার করে পড়তে বলি, কম্পেয়ার করে পড়বে, রিলেট করে পড়বে, আগের পড়ার সাথে রিলেট করে পড়বে, বা লাইফের সাথে রিলেট করে পড়বে, নিজের সাথে রিলেট করে পড়বে। একটা সিনেমা দেখেছি নীলবাটা সান্নাটা, দেখেছি বইটা, নীলবাটা সান্নাটা। নীলবাটা সান্নাটাতে দেখবে একটা কম মেমোরি পাওয়ারের স্টুডেন্ট রিলেট করে করে পড়ে নিজের লাইফের সাথে, তাহলে কি হয়, তার কিন্তু রেজাল্ট অনেক ভালো হয়ে যায়। শেষমেশ সেই মহিলাটা কোথায় গিয়ে দাঁড়ায়, অফিসার র্যাঙ্কে যে চলে যায়, ইন্টারভিউ দিতে যায়, সিনেমা শেষ। যদি কেউ না দেখে থাকো দেখে নেবে সিনেমাটা, মেয়েদের জন্যই খুব বেশি মোটিভেশনাল বই। তাহলে রিলেট করে করে পড়বে, তত বেশি রিসাইট বা রেকর্ড হবে। লাস্ট একদম পয়েন্ট আমাদের রিভিশন বা রিভিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো যা পড়ালাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিভিশন, যেটা আমাদের হয় না। এই যে মেথডটা আছে SQ3R মেথড, প্রফেসর রবিনসন আর কি এই মেথডটা ডিসকভার করেছে, দিয়েছে আমাদের কাছে। আচ্ছা রিসাইট আর একটু বলে দিই, যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তত বেশি রিসাইট হবে, তত মেমোরি পাওয়ার বাড়বে। প্র্যাকটিস চাই প্রচুর। রিভিশনের জন্য কি বলছে, রিভিশনের এক্সাম্পল দেওয়া হচ্ছে, ভেবে নাও তুমি একটা পড়া, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, লিখে লিখে রাখবে, একটা পড়া 24 ঘন্টার পর যদি 10 মিনিট রিভিশন করে নাও বা 5 মিনিট রিভিশন করে নাও, তাহলে সেই পড়াটা তোমার মেমোরিতে থাকে। আর যদি তুমি রিভিশন না করো,
রিসার্চ বলছে 24 ঘন্টার পর যদি তুমি রিভিশন না করতে থাকো, 1 সপ্তাহ পর তোমার কাছে 0% হয়ে যায়, সেই পড়াটা প্রায় তোমার মাথা থেকে ডিলিট হয়ে যায়। তুমি যদি বলো যে না স্যার আমার মাথায় থাকে, তাহলে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। যখনই তোমাদের সারপ্রাইজ টেস্ট নেওয়া হয়, যে আজকে না তুমি আজকে ক্লাস অন করলে আর বললো স্যার আজকে পরীক্ষা হবে, তখন তুমি সঙ্গে সঙ্গে কি বলবে? মানে উপায় নেই, পরীক্ষা দিতেই হবে। তুমি বলতে পারো না যে স্যার পরীক্ষা দেবো না, তুমি বলবে স্যার একটু স্যার টাইম দিন, 5 মিনিট 10 মিনিট টাইম দিন স্যার, একবার দেখে নি। বলবে কি বলবে না? অবশ্যই তুমি বলবে যে স্যার একবার 10 মিনিট দেখে নি, বা 5 মিনিট দেখে নি স্যার, একবার দেখে নি স্যার, একবার। আগেও এরকম পড়ানো হতো, আমি নিজে ইউনিভার্সিটিতে দেখেছি যে স্যার আগের দিনের পড়াটা, প্রথমে এসে আগের দিনে পড়াটা 5 মিনিট পড়াতেন। দারুণ টেকনিক। বা মাদ্রাসায় যারা পড়তে গেছো, দেখবে তোমাদের যে ইমাম আছে সে এসে, টিচার আছে সে এসে আগের দিনের যে পড়াটা আছে সেটা বলে একবার রিভিশন করে নাও, একবার দেখে নাও। আমি তো করেছি, আমাদের তো মসজিদে এটা হয়েছে যে আগের দিনে পড়াটা একবার শুনিয়ে দাও, আমাকে বলে দাও, একবার শুনি কি বলেছো। তাতে কি হয়? রিভিশন হয়ে যাচ্ছে। রিভিশনের লাভটা তোমাকে বলছি। কি বললাম? যদি তুমি 24 ঘন্টার মধ্যে কোনো পড়াকে 5 থেকে 10 মিনিট রিভিশন না করো, তাহলে 7 দিন পর সেটা 0% হয়ে যায়। আচ্ছা, যদি তুমি 24 ঘন্টার পর বা 24 ঘন্টার মধ্যে 10 মিনিট একটা পড়াকে রিভিশন করে নাও, জাস্ট দেখে নাও একবার, আর এরকম করে যদি দেখতে থাকো 24 ঘন্টা পর পর, 7 দিন পর 80% মনে থাকে তোমার পড়াটা। 80%, বুঝতে পারছো? যেটা আমাদের একদমই হয় না, আর হয় না বলেই পড়া ভুলে যাই। খুব ইম্পর্টেন্ট, SQ3 আর রিভিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। স্যার কিভাবে করবো এত বড় পড়া, কিভাবে রিভিশন করবো স্যার? এত পড়া 10 মিনিটে কি করে হয়? আপনি কি বলছেন? তুমি এক কাজ করবে আজকে, তুমি এই যে 18 গ্রুপ 18 কোশ্চেনটা লিখলে, পড়া হয়ে গেল, পড়া হয়ে যাওয়ার পর, বা গ্রুপ 15 যারা যারা পড়ে নিয়েছো, তারা কোশ্চেনটা সামনে রাখবে। কোশ্চেনটা সামনে রেখে তুমি মনে করার চেষ্টা করবে, দেখবে পড়াগুলো চোখে ভেসে যাচ্ছে। এই কোশ্চেনটা তৈরি করার উদ্দেশ্য আমার এটাই। এই কোশ্চেনটা পরীক্ষার দিন যদি কিছু সময়, একটা টাইম আসবে, শুধু কোশ্চেন দেখলে অ্যান্সার মনে পড়ে যাবে, পুরো পুরো অ্যান্সার মনে পড়ে যাবে, টোটাল অ্যান্সার মনে পড়ে যাবে। বা আমি আগেও বলেছি যে তোমাদের মেথড বইটা SQ3 আর মেথড অ্যাপ্লাই করেছে, দেখবে পুরো ব্যাপারটাকে, চ্যাপ্টারটা স্টার্টিং এ কি করেছে। তুমি কি ভাবছো এইখানে টাইম পেজ ওয়েস্ট করেছে? ও পেজ ওয়েস্ট করেনি, পুরো ব্যাপারটাকে এইখানে ওর দেখিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ সবাই? এই চ্যাপ্টারে কি আছে, পি ব্লকের পুরোটা, গ্রুপ 18-এ শুধু এইটুকু, গ্রুপ 18-এ শুধু এইটুকু। এইটা যদি তুমি দেখো না, পুরো চ্যাপ্টারটা তোমার রিভিশন হয়ে যাবে। এবার আমি বলবো না বই ফলো করো, তুমি নিজে থেকে তৈরি করবে, একটা গোটা চ্যাপ্টারকে একটা পেজে আনার চেষ্টা করবে। আমি যে মেথডটা বলছি SQ3 আর মেথড, এইটা ভেবে নাও এর থেকে 120-30টা মেথড গুগল সার্চ করলে পেয়ে যাবে। লার্নিং টেকনিক বা রিডিং টেকনিক বা রিডিং মেথড বা লার্নিং মেথড 120-30টা পাবে তুমি। তার মধ্যে SQ3 আর মেথড বলছি। আর একটা টেকনিক বলছি, টনি বেজোস বলে একজন আছে, ওর টেকনিকটা দেখবে, ব্রাঞ্চ ট্রি মেথড। কি বললাম? ব্রাঞ্চ ট্রি মেথড, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাকে একটা একটা গাছ ট্রি করে নিচ্ছে, এর ব্রাঞ্চ বের করেছে। এটা আমি অ্যাক্টিভিটি ক্লাস 12 স্টুডেন্টদেরকে দিই, অর্গানিকের ক্ষেত্রে দিই, যে একটা পেজের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে নিয়ে আসো তোমার শর্টকাট টেকনিকে। কোন কোন পয়েন্টটা, কোন কোন জায়গাগুলো তোমার মনে রাখা দরকার, পড়া দরকার, এটা যদি তুমি একটা পেজে প্রত্যেকটা চ্যাপ্টার এনে নাও, বিশ্বাস করো আমার উপরে, ওই চ্যাপ্টারটা তোমার হয়ে যাবে আর কি। তুমি যখন চাইবে তখন যে কোনো মানুষের সামনে বলে দিতে পারবে গোটা চ্যাপ্টারটা। এই অ্যাপ্লাইটা তুমি করে দেখো, আমার কথাটা শুনে একবার অ্যাপ্লাই করে দেখো। গোটা চ্যাপ্টারটাকে একটা পেজে, হ্যাঁ টাইম লাগবে ওই পেজটা করতে, যদি খুব ভালো চ্যাপ্টারটা পড়া থাকে তাহলে কিন্তু কম টাইম লাগবে। আর একবার যদি তৈরি হয়ে যায় তোমার ওই পেজটা, তারপর আর কোনো টাইম লাগবে না। পরীক্ষার হলে 15টা কি 16টা চ্যাপ্টার 16টা পেজে চলে আসবে, 16টা পেজ, একটা গোটা বই চলে আসবে। 16টা পেজ পড়বে, গোটা বই পড়া হয়ে যাবে।
সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, বিশেষ করে যে ক্ষেত্রে মেমোরির ব্যাপার আছে সেক্ষেত্রে এটা সবচেয়ে বেশি প্রযোজ্য। জুলজি, বোটানি, বায়োলজি, এই কেমিস্ট্রি, ইনঅর্গানিক পার্টগুলো, অর্গানিক পার্টও আমি বলবো। সব অর্গানিকের একটা টেকনিক আছে, অর্গানিক পড়ার পদ্ধতি আছে। আমি যদি ক্লাস নেওয়ার সুযোগ পাই আমি তোমাকে অর্গানিক কিভাবে পড়তে হয়, কিভাবে মনে রাখতে হয় সেটা শেখাবো। যেহেতু আমি স্পেশালাইজেশন অর্গানিকে, সেহেতু আমি তোমাকে অনেক ভালো বলে দিতে পারবো কিভাবে অর্গানিক তুমি ভালো করে মনে রাখতে পারবে। তাহলে ব্রাঞ্চ ট্রি মেথড বা একটা পেজের মধ্যে তুমি পুরো জিনিসটা যদি নিয়ে আসো তাহলে রিভিশন করে নিতে পারবে। রিভিশন দিয়ে মানে একটা এক্সাম্পল দেওয়া হয় রিভিশনের গুরুত্ব বোঝাবার জন্য। ভেবে না তুমি কোনো ব্যাংকে গেছো আর তোমার যা সোনা গয়না ছিল সবগুলো নিয়ে যাচ্ছ, তুমি ভালো করে শুনবে। তাহলে তোমার কাছে যে গোল্ড আছে সেই গোল্ডটা নিয়ে তুমি লকারে জমা দিতে যাচ্ছ ব্যাংকে। যাওয়ার সঙ্গে যদি তোমাকে সিকিউরিটি গার্ড বলে যে 24 ঘন্টার মধ্যে এই ব্যাংক চুরি হয়ে যাবে, লুট হয়ে যাবে ব্যাংক থেকে, তাহলে তুমি কি করবে? সঙ্গে সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে গেট থেকেই ফিরে যাবে। গেট থেকে ফিরে যাবে কি ফিরে যাবে না? তুমি গেট থেকেই ফিরে যাবে, যে যদি চুরি হয়ে যায় আমি কেন রাখবো এখানে। তাহলে ভাবো তুমি যে পরিশ্রম করে পড়াশোনাটা করছো, খুব ইম্পর্টেন্ট কথা, পড়াশোনাটা করছো, যদি 10 মিনিট রিভিশন না করো তাহলে কি হয়ে যাবে? চুরি হয়ে যাবে ব্রেন থেকে। তাহলে যদি চুরি হয়ে যায় আমার লকার থেকে সোনা, তাহলে আমি সোনা রাখি না। আর পড়াশোনাটা কিন্তু সোনার থেকেও বেশি দামি। তাহলে আমি যদি 24 ঘন্টার পর রিভিশন না করি আমার ব্রেন থেকে চুরি হয়ে যাবে, তাহলে আমি কেন রিভিশন করব না 10 মিনিট? কম পড়াশোনা করব ঠিক আছে, কিন্তু রিভিশন অবশ্যই করবে। তাহলে আজকে নিজেকে কথা দাও যে রিভিশন অবশ্যই করব 10 মিনিট, বেশি নয় 10 মিনিট। 10 মিনিটে কি একবার চোখ বুলিয়ে নেবে? তোমাকে বলিনি মুখস্থ করতে হবে আবার। জাস্ট অনেক জনাই বলে যে স্যার না আমার না ভালো করে পড়লে হয় না, না পড়লে হয় না। এরকম দেখবে অনেকজনকে শুনবে বলবে যে আমার না খুব ভালো করে না যদি পড়ি না একবার হয় না। নিজেকে ট্রেন করো, নিজের ব্রেনকে ট্রেন করো যে অল্প সময়ে ধরে পড়লেও আমার হয়ে যায়, একবার দেখলে হয়ে যায়। এরকম নিজেকে সিগন্যাল দেবে যে আমার মেমোরি পাওয়ার সুপার ডুপার, আমার মেমোরি পাওয়ার দারুণ। প্রথমে মনে হবে আর কি হচ্ছে, কিন্তু ধোক আর কি বলে আমার মেমোরি পাওয়ার দারুণ, সিরিয়াসলি বলবে আমার মেমোরি পাওয়ার দারুণ, আমি একবার দেখলে আর ভুলি না। এরকম বলবে। যেদিন বলতে 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 একটা টাইম আসবে যেমন তুমি একবার দেখবে আর ভুলবে না, একবার পড়বে আর ভুলবে না, এই জায়গায় পৌঁছে যাবে তুমি। একদিনে আসবে না, কিন্তু প্রথম প্রথম ব্রেন তোমাকে বলবে যে আর কি করিস না নিজের সাথে, এরকম মনে হতে পারে। কিন্তু তুমি একটা টাইমের পর তুমি নিজে দেখে নেবে রেজাল্টটা, যে যখন তুমি বলবে যে আমার মেমোরি পাওয়ার দারুণ, আমি একবার পড়লেই মনে থাকে, ধীরে 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 ওই ইডিয়ট ব্রেন তোমার বিশ্বাস করে নেবে। কারা কারা সিনেমা দেখেছো 3 ইডিয়টস? দেখবে দেখবে এখানে একটা ডায়লগ আছে, ফেমাস ডায়লগ, আমি বলি স্টুডেন্টদেরকে যে আমির খান বলবে কি অলওয়েজ ওয়েল, মানে ওদের এখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, অলওয়েজ ওয়েল এরকম বলবে। ও বলবে কি এইটা বললে কি হয়, এটা বললে কি ভয় লাগে না, ভয় পায় না মানুষ? বলছে ভয় পায় না কিন্তু কিছুই হয় না, কিন্তু মনে হয় যে না আমি ভালো আছি, আমি সিকিউরড আছি। মানে মন এতই বোকা, যদি ওকে বলা হয় যে সব ঠিক আছে সব ঠিক আছে ও মেনে নেয়। ব্রেন এতই বোকা, যদি ওকে বলো যে সব ঠিক আছে সব ঠিক আছে ও মেনে নেয়। মনে রাখবে রিপিটেশন ইজ কনভেন্স, রিপিটেশন ইজ কনভেন্স। যত রিপিট করবে একটা কথাকে সেটাকে মেনে নেবে। এখন যদি বারবার আমি তোমাকে একটা কথা বলি না যে তুমি এটা করো এটা হবে, এটা করো এটা হবে, এটা করো এটা হবে, তোমাকে যদি কেউ বারবার বলে যে তোর পড়াশোনা হবে না, তোর পড়াশোনা হবে না, তোর পড়াশোনা হবে না, তুমি একটা টাইমে গিয়ে মেনে নেবে যে আমার পড়াশোনা হবে না। আর যদি বারবার তোমাকে কেউ বলে যে না তুমি পারবে করতে, আমি বিশ্বাস করি তুমি পারবে, তুমি চাকরি পাবে, তুমি মেডিকেল পাবে, তুমি এন্ট্রান্স ক্র্যাক করবে, তুমি ডক্টর হবে, আমি বারবার যদি বলি, তাহলে তুমি কিন্তু একটা টাইমে কনভিন্স হয়ে যাবে। আমি বলেছিলাম বিলিভ সিস্টেম নিয়ে, যে যত বেশি তুমি নিজের প্রতি বিলিভ করতে শুরু করবে তত বেশি তুমি সেইটাই হয়ে যাবে যেটা তুমি হতে চাইছো। আর এই রকম মানুষের অভাব আছে যেহেতু পৃথিবীতে, যে কেউ তোমাকে বলবে যে তুমি পারবে, তোমার দ্বারা হবে, তাই তোমাকে এই অভাবটা পূর্ণ করতে হবে নিজেকে দিয়ে। তুমি নিজেকে বলতে শুরু করো যে আমি পারবো, তাহলে তো অভাব নেই। তুই বলে স্যার আমাকে বলার কেউ নেই যে স্যার তুই পারবি বা তোর দ্বারা হবে, কেউ বলে না স্যার, বলে সে হবে নাটা বেশি বলে, হবে বলে না। আমি তো তোমাকে বলি হবে।
আরো অনেক স্যার আছে যারা তোমাকে বলে হবে। যদি কেউ না থাকে, তুমি নিজেকে বলো যে হবে, অবশ্যই হবে। আমি যেটা পড়ছি সেটা আমি মনে রাখতে পারবো, আমি লিখতে পারবো, আমি ভালো রেজাল্ট করব, আমি ডক্টর হব, বা আমি যেটা হতে চাই সেটা হব, আমি চাকরি পাবো, আমার বংশে যেটা হয়নি সেটা আমি করে দেখাবো, আমার যে সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আমি করব, আমার বাবা মায়ের যে সমস্যা আছে, আমার ফ্যামিলির যে সমস্যা আছে, আমাদের যে কষ্ট আছে, সমস্ত কষ্ট আমি দূর করব। ইনশাল্লাহ তুমি পারবে। তাই রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি এরকম করে পড়তেই থাকো, রিভিশন করতে থাকো, 1 বছর পরেও তোমার 50% বেশি ব্রেনে থাকে। এরকম যদি তোমার ক্লাস 11-এর পড়া জিজ্ঞাসা করি, সব ভুলে গেছো, যেটা রিলেটেড আছে সেটাই মনে হয়, ওই সব ভুলে গেছো, পুরো ডিলিট হয়ে গেছে। কারণটা কি? কারণ তুমি রিভিশন সেরকম ভাবে দাওনি। রিভিশন যদি দিতে, তাহলে কিন্তু তোমার অনেক পড়া মনে রাখতে পারতে। বা যদি রিসার্চ করতে, মনে রাখবে কোনো কিছুর প্রতি যদি রিসার্চ করো, যদি তোমাকে একটা কাজ দিয়ে দিই যে নোবেল গ্যাসের উপর রিসার্চ করো, গুগল সার্চ করো, ইউটিউব সার্চ করো, বা যে ডেটাগুলো পাচ্ছ সার্চ করো, তুমি যতটা মনে রাখতে পারবে তোমার বন্ধু বান্ধবীরা ততটা মনে রাখতে পারবে না, গ্যারেন্টি। যেহেতু তুমি রিসার্চ করেছো ওই ব্যাপারের উপর, তুমি যেহেতু এটা শিখেছো, জেনেছো, বুঝেছো, ওর মধ্যে দিয়ে গেছো, টাইমটা ইনভেস্ট করেছো, তুমি অনেকটা বেশি মাথায় রেখে দিতে পারবে। তো তোমার কাজ, যে জিনিসটা তোমাকে শেখালাম সেই জিনিসটা অ্যাপ্লাই করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস অ্যাপ্লাই করবে না, রেজাল্ট জিরো। বলা আছে মোটিভেশন লাইক এ চাইনিজ ফুড। আমি বলেছি তোমাদেরকে, চাইনিজ ফুডের মতো হয় মোটিভেশন। যদি তুমি সেটাকে খাও, আবার কিছুক্ষণ পর খিদে পেয়ে যায়। দেখবে কোনোদিন চাউমিন, ম্যাগি, পাস্তা খেয়ে দেখবে, পাস্তা অবশ্য চাইনিজ ফুড নয়, যেগুলো চাইনিজ ফুড সেগুলো খাবে, বা এইরকম টাইপের ফাস্ট ফুড খাবে, তারপরে দেখবে আবার খিদে পেয়ে যাচ্ছে। মোটিভেশন লাইক এ চাইনিজ ফুড। অ্যাকশন যদি করো, অ্যাপ্লাই যদি করো, তাহলে সেলফ মোটিভেশন আসবে তোমার কাছে। নিজে ইচ্ছে করবে পড়াশোনা করার, মনে হবে যে না আমি পড়ি, আমি কিছু হবার জন্য পড়বো, আমি কিছু পাওয়ার জন্য পড়বো, আমার স্বপ্ন পূরণ করার জন্য পড়বো। তাহলে কিন্তু কোনো মোটিভেশন, কোনো এক্সটার্নাল মোটিভেশন, কোনো স্যারের প্রয়োজন হবে না, কোনো মানুষের প্রয়োজন হবে না। নিজেকে মোটিভেট করবে সবসময়, কোনো ক্লাসের প্রয়োজন হবে না। আর যদি হয় তো আমি আছি। এরকম ভাবে তুমি অ্যাপ্লাই করো, তাহলে পুরো ব্যাপারটাকে আমি একবার সাম আপ করে দিচ্ছি, বা পুরো রিভিশন করে দিচ্ছি ব্যাপারটা। তাহলে যে কোনো চ্যাপ্টার, যে কোনো টপিক তুমি যখন পড়বে, প্রথমে সার্ভে করবে। কেন গ্রুপ 18 আজকে পড়বো, আমার টাইম নিয়েছি 1 ঘন্টার মধ্যে, আমি গ্রুপ 18-এর সমস্ত কিছু পড়বো আজকে। আমার রিডিং স্পিডটা বাড়াও, সবারই স্পিড বাড়াও, যেহেতু টাইম কম আছে আমাদেরকে স্পিড বাড়াতে হবে। তো 1 ঘন্টার মধ্যে আমি পুরো গ্রুপ 18টা পড়বো। কি কি পড়বো? সার্ভে করে নেবো ঝটপট একদম, পার্ট পার্ট করে নেবে, যে এটা প্রথম পার্টে, এটা দ্বিতীয় পার্টে, এটা তৃতীয় পার্টে, 3টে পার্ট করলাম বা 2টো পার্ট করলাম, হাফ হাফ করে নিলাম। আধ ঘন্টার মধ্যে এটা করবো, আধ ঘন্টার মধ্যে এটা করবো। তাহলে প্রথম আধ ঘন্টা কি করলে? সার্ভে করলে। সার্ভে সবচেয়ে কম টাইম নেবে, 5 থেকে 10 মিনিট নেবে, বেশি টাইম নেবে না, একদম বলে দিচ্ছি, কোনো দরকার নেই। 5 to 10 মিনিট, বা 5 মিনিট নিলে সবচেয়ে ভালো হয়। এটা যখন করবে, কোশ্চেন কিন্তু মাথায় চলবে তোমার, এর মধ্যে কোশ্চেনিং ঢুকে যাবে, কোশ্চেনিং করবে। আচ্ছা, যেহেতু এখন প্রথম লিখছো, তাই কোশ্চেনিংটা লিখতে বলেছি আমি, টাইম লাগতে পারে, কোশ্চেন যেহেতু লিখবে পেপারে। পরীক্ষার সময় যদি একবার লেখা হয়ে যায়, তাহলে এটা তোমার রেডি হয়ে গেল, পরীক্ষার সময় কিন্তু আরো অনেক কম টাইমে হয়ে যাবে, সেটা বলছি একটু পরে। তাহলে এখন যেহেতু আমি লিখবো কোশ্চেন গুলো, তাহলে টাইম লাগতে পারে আমার। তাহলে কোশ্চেন ভেবে সার্ভে করব, সার্ভে করার পর দরকার হলে কোশ্চেন গুলোকে নোট ডাউন করব। সেই জন্য পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেন গুলো এত ইম্পর্টেন্ট। দরকার হলে পরিচ্ছেদ সংক্রান্ত কোশ্চেন থেকে হেল্প নিতে পারো, ঠিক আছে? সার্ভে করার পর, কোশ্চেনিং করার পর, রিড যখন করে ফ্রেশ মুডে করবে, আর এটাতে সবচেয়ে বেশি টাইম নেবে, 20 মিনিট টাইম নিয়ে নেবে না। তাহলে 5 মিনিট সার্ভে, 20 মিনিটে তোমার, বা 15 মিনিটের মধ্যে পড়লে ব্যাপারটাকে, আর ওই সাথে সাথে রিলেট করে করে পড়বে, দেখবে রেকর্ডও হচ্ছে। প্রথম দিকে এগুলো টাইম লাগতে পারে, তার মানে এই নয় যে সবসময় এটা টাইম লাগবে। আর এখন প্রথম দিকে শুরু করছে, যেহেতু আগে প্র্যাকটিস ছিল না কোনোদিন, তাই এটা টাইম লাগতে পারে, প্রথম দিকেই লাগবে, তারপরে লাগবে না কিন্তু, বলে দিচ্ছি। প্রথমে রেডিটা ভালো করে করে নেবে, যদি একটু বেশি টাইম লাগে লাগুক। রিসাইড আর রিড হয়ে যাওয়ার পর রিভিশন, সেই দিনেই কিন্তু তুমি রিভিশন করবে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, বা সকালে উঠে সঙ্গে সঙ্গে 10 মিনিট, বেশি করবে না কিন্তু,
তুমি একটা স্কেলিটন তৈরি করবে, একটা চার্ট তৈরি করবে, একটা ছক তৈরি করবে নিজে থেকে, বইয়ের থেকে তুমি অনেক ভালো তৈরি করতে পারবে সে মেন জায়গাগুলো। আর একটা টাইমের পর তুমি জেনে যাবে, এমন তুমি আর কি শিখে যাবে যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষায় আসবে বলে দিতে পারবে, যে এটাই আসবে আমি বলে দিচ্ছি তোমাকে। যত বেশি কোশ্চেন দেখবে, 10 ইয়ার্স দেখবে, টেস্ট পেপার দেখবে, তুমি নিজে শিখে যাবে। কারণ আমাদের আগ্রহ সেরকম থাকে না তো, খুব চাপ মনে করি পড়াশোনাটাকে, খুব বার্ডেন মনে করি, যে খুব কষ্ট করে পড়তে হয়, খুব চাপ হয়, তাই প্রচুর কষ্ট পাই আমি, মজা পেয়ে পড়ি না। যেদিন মজা পেয়ে পড়বে সেদিন দেখবে খুব ভালো লাগছে পড়াশোনা করতে। যদি কিউরিসিটির সাথে পড়ো, আগ্রহের সাথে পড়ো, জানার ইচ্ছায় পড়ো, শেখার ইচ্ছে পড়ো, কিছু পাবার ইচ্ছায় পড়ো, তাহলে দেখবে কিন্তু অনেক বেশি হয় পড়াশোনাটা। এক্সটার্নাল মোটিভেশন, নিজেকে কখনো কখনো অ্যাপ্রিসিয়েট করো, ভালো পড়লে নিজেকে অ্যাপ্রিসিয়েট করো, নিজেকে রিওয়ার্ড দাও, যে আজকে তুই ভালো পড়েছিস, আজকে একটা চকলেট পাও না তোর। নিজেকে চকলেট খাওয়াও মাঝে মাঝে, তো বেশি খেও না। নিজেকে কোনো কোনো গিফট দিও কোনো কোনো দিন, যে আজকে আমি এত ভালো পড়াশোনা করেছি, আমি নিজেকে একটা গিফট দিলাম, কিনে নিয়ে আসবে নিজের পয়সায়, নিজেকে দেবে। এভাবে যদি তুমি করো, অ্যাপ্রিসিয়েট করো নিজেকে, পানিশও করতে পারো, যদি না পড়ো পানিশমেন্টও করো। কারা কারা ভাগ মিল্খা ভাগ দেখেছো? যদি কেউ ভাগ মিল্খা ভাগ না দেখে থাকো, তাহলে একবার দেখে নেবে, একটা সিন আছে যে জায়গায় মিল্খা সিং একটা গোলমাল পাকিয়ে দেয়, তখন সে আয়নার কাছে গিয়ে নিজেকে চড় মারে, আর সে জেনুইন চড় হয় আর কি। সেই চড় যদি কেউ খায়, দাগ হয়ে যাবে গালে। তুমি যদি দেখতে চাও একবার দেখে নেবে, তুমি গুগল ইউটিউব সার্চ করবে মিল্খা সিং স্ল্যাপিং, ভিডিও দেখবে, দেখে নিতে পারবে। স্ল্যাপ করার মোমেন্টটা বা সিনটা দেখতে চাইবে, দেখে নিতে পারবে, আজকেই দেখে নেবে যারা দেখোনি। তুমি ভাগ মিল্খা ভাগ স্ল্যাপিং স্কিন, স্ল্যাপিং সিনটা যদি করো, স্ল্যাপ সিন দেখিয়ে দেবে, চড় মারার যে সিনটা দেখিয়ে দেবে, তুমি দেখবে কেমন করে আর কি নিজেকে সে চড়টা মারছে। যদি নিজেকে পানিশও করার প্রয়োজন হয়, নিজেকে পানিশমেন্টও দেবে। ব্রেন দুটো জিনিসই বোঝে, মন দুটো জিনিসই বোঝে, পেন আর প্লেজার। পেন দেবে তাহলে সে সোজা রাস্তায় থাকবে, প্লেজার দেবে তাহলে সে সোজা রাস্তায় থাকবে। অ্যাপ্রিসিয়েট করবে মাঝে মাঝে, আর মাঝে মাঝে দরকার হলে নিজেকে পানিশমেন্ট করবে। এই দুটো কাজ করবে, তাহলে তোমার অনেক ভালো জিনিস হবে। রিভিশন তুমি নিজে থেকে করবে, রেডি করে নেবে পুরো চ্যাপ্টারটা। আজকে যে কোশ্চেন পেপারটা তৈরি করেছো, পরীক্ষার আগে কিন্তু সেটা রিভিশন পেপার তোমার। আমি বলি যদি 10টা কোশ্চেন থাকে, এমন জায়গায় তুমি পৌঁছে যাবে রিভিশন করতে করতে, ওই পেজটা নেবে, 10টা কোশ্চেন 10 মিনিটও লাগবে না তোমার, পুরো কোশ্চেনে মেমোরি যা অ্যান্সার ছিল পুরো রিকল হয়ে যাবে তোমার, এত পাওয়ার তোমার কাছে চলে আসবে। গোটা গোটা বই মনে রাখতে পারবে এই মেথডে। অনেক বড় বড় লেকচারার আছে, তারা গোটা জিনিসটা কোনো কিছু পেন পেপার ছাড়াই বলে দেয়, স্লাইড ছাড়াই বলে দেয়, বা স্লাইডের হেল্প নিয়েও দেখবে গোটা থিওরিটা বলে দেয়। কারণ স্লাইডটা সেই রিভিশন পেপার তাদের কাছে। ছক তৈরি করাটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের কাছে, যদিও প্রথম দিকে টাইম লাগবে, কিন্তু এই টাইমটা যদি ইনভেস্ট করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমার কাছে কোনো রকম তুমি ঘুমিয়ে যেতে পারবে পরীক্ষার আগের দিন, যেটা হয় না, তোমাদের পড়ার এত চাপ থাকে। পরীক্ষার হলে গিয়েও দুবার পেজ, 5 মিনিট আগেও পেজ পাল্টাও। এটার পেছনে রিজনটাই ওটাই, যে আমি আগের থেকে প্রিপারেশন নিইনি। মনে রাখবে সবসময় আগের থেকে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি উপকারী হয়। যেমন তোমার একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি কথাটা। কিছু মহিলা আছে, কিছু মানুষ আছে, যারা দেখবে 1 সপ্তাহের কাপড় একবারে আর কি কেচে নেয়, দেখেছো তো, একবারে কেচে নেয়, যে সেই কাপড়গুলোকে যে শুকিয়ে নেওয়ার পর এক জায়গায় যে জমা করে দেয়। একটা টাইপের মানুষ একটা জায়গায় যে জমা করে দেয়, দেখবে এরকম বাড়িতে তোমাদের হতে পারে বা পাশে কোথাও দেখেছো। এইটা একটা টাইপ, সমস্ত কাপড়কে একসাথে কেচে নেয়, শুকিয়ে সবগুলোকে তুলে নিয়ে এসে এরকম করে গোছা বানিয়ে আর কি রেখে দেয় এক জায়গায়। দিয়ে তারপরে কি করে, সেখান থেকে এক একটা করে জামা নেয়, আয়রন করে আর রাখে। জামাটা যখন এখান থেকে নেয়, তখন দেখবে অসুবিধা হয় ওদের। আর একটা টাইপ আছে, যে জামাটাকে কেচে নেয় একসাথে, মেলে দেয়, যখন সে শুকনো কাপড়গুলোকে তোলে, দেখবে একটা আর্টিফিশিয়াল ভাঁজ করে নেয়, মানে সাময়িক একটা ফোল্ড করে নেয়, ভালো করে হালকা করে গুছিয়ে নেয়। দেখেছো কি কোনোদিন কাউকে হালকা হালকা করে গুছিয়ে নেয়, মানে মোটামুটি একটা আয়রন করার মতো শেপ দিয়ে দেয় তাকে। এরপরে কি সেগুলোকে সাজিয়ে দেয়, সে সাজিয়ে যদি দেয়, মানে একটা অর্ডারে যদি রেখে দেয়,
এরপরে যখন ওর প্রয়োজন হয় কোনো জামা নেওয়ার, তাহলে শুধু সেই জামাটা সিলেক্ট করে সে, আর সেটাকে আয়রন করে নিয়ে পরে চলে যায়। তার বার্ডেন অনেক কমে যায়। আজকে যে জিনিসগুলো তোমাকে শেখালাম আমি, সেইগুলো তোমার পরীক্ষার আগেকার সমস্যাটা সমাধান করবে। এখন থেকে যদি অল্প অল্প করে গোছাতে শিখে যাও, পরীক্ষার দিন বিন্দাস। আর কি, তোমাদের তো কলার নেই, নাহলে কলার তুলে পরীক্ষা দিতে যেতে, গান গাইতে গাইতে যেতে হয়তো। এটা ছেলেরা আর কি কিছু পড়াশোনা না করেই যায়, কলার তুলে শীষ দিতে দিতে যায় যে দারুণ পরীক্ষা হবে। কিন্তু তুমি যদি সত্যি এই মেথডটা অ্যাপ্লাই করো নিজের লাইফে, নিজের পড়াশোনায়, সব ক্ষেত্রেই, নিজের যে কোনো জিনিসেই যদি এরকম ভাবে প্রথম থেকে প্রিপারেশন নিয়ে নাও, তাহলে ফাইনাল যে টাইমটা আছে, জাজমেন্ট যেদিন হবে, সেদিন কিন্তু তুমি ফ্রি থাকবে, একদম কোনো রকম চিন্তা তোমার থাকবে না, স্ট্রেস হবে না, মানসিকভাবে সুস্থ থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই কাজটা সবাই করবে, কথা দিচ্ছ আমাকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি কিন্তু গ্রুপ 18 পড়াইনি, তবে আমার কাছে কোশ্চেন রেডি আছে। তোমরা যদি দেখতে চাও যে স্যার আজকে ফালতু কথা বলে দিলেন, কোশ্চেন আমার গ্রুপ 18 এ রেডি আছে, আমি নিজে তৈরি করেছি। তোমাদেরও এরকম করে তৈরি করতে বলছি, ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দেবো। তবে তোমাদের কাজ হবে নেক্সট দিন, মানে কালকের মধ্যেই সে রাত পর্যন্তই হোক, আমাকে গ্রুপ 18 এ কোশ্চেন পাঠাবে পিডিএফ আকারে, আমার পার্সোনাল নাম্বারে পাঠাবে। আমি সেগুলো সিলেক্ট করব। তারপরে তুমি কি করবে, যেভাবে শেখালাম সার্ভে করো, নিজের কোশ্চেনের অ্যান্সার গুলোকে রিড করো। যে কোশ্চেন গুলো তুমি লিখেছো সেগুলোকে রিড করো, বইতে দাগ দিয়ে খাতায় লিখে বইতে দাগ দেওয়াটা বেটার খাতায় লেখার থেকে। যদি কেউ মনে করে যে স্যার আমার লিখে লিখে পড়লে ভালো হয়, টাইম আমার ওয়েস্ট হয় না, আমার প্রচুর টাইম আছে, তে করতে পারো। প্রথম থেকে নোট তৈরি করতে গিয়ে, এইসব করতে গিয়ে অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। তোমরা দেখবে অনেকজনাই গোছাতে গিয়ে পড়াশোনাই করতে পারোনি, শুধু গোছানোই হয়েছে। রিডটা খুব ইম্পর্টেন্ট, নিজের লাইফে রিডটা যেন থাকে। পড়াশোনাটা যেন প্রতিদিন তুমি করবে রেগুলার বেসিসে। আর এই মেথডে করবে, মেডিকেল স্টুডেন্টের মতো 18 ঘন্টা না পড়ে তোমার 4 থেকে 5 ঘন্টা পড়লে সবকিছু মনে থাকবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যারা আমাকে বিশ্বাস করে তারা এটা ফলো করবে, যারা বিশ্বাস করে না তারা যেটা করবে করতে পারো। যে স্যার এত পুরোনো টেকনিকই ঠিক ছিল, সব নতুন শিখতে পারবো না স্যার। তাহলে রিড করবে, কোশ্চেন গুলোকে সামনে রেখে মেমোরিতে নিজেই ফিড হবে, ধীরে ধীরে রিলেট করে করে পড়বে, কম্পেয়ার করে করে পড়বে, দরকার হলে শর্ট নোট করে করে পড়বে, লিখে লিখে পড়বে, ভেবে ভেবে পড়বে, ইমাজিন করে পড়বে। বেশি ইমাজিন করো না, অল্প অল্প করো। লাইফ ইভেন্টের সাথে রিলেট করে পড়বে, তাহলে কি হয়ে যাবে, তোমার খুব ভালো রেকর্ড হয়ে যাবে। তারপর রিভিশন অবশ্যই দেবে। এইটা 1 সপ্তাহ করে দেখো, তারপর রেজাল্ট আমাকে বলবে। প্রথম তো তোমার পড়াশোনার ইন্টারেস্টটা 10 গুণ বেড়ে যাবে, শুনেই বুঝতে পারছো যে 10 গুণ বেড়ে যাবে ইন্টারেস্টটা। তাহলে এবার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। গুগল সার্চ করলেও SQ3R এর পুরো ব্যাপারটা সার্চ করতে পারো। ইউটিউবে ছোট ছোট ভিডিও পাওয়া যায়, যদি দেখতে চাও দেখা। যতটা আর কি আমার বলার মধ্যে থাকে আমি সমস্ত কিছু বলে দিয়েছি। এটা অনেক আগে আমি আর কি এই প্রিপারেশন করেছিলাম ভিডিওটা, সেই নোটটা আর কি আমার কাছে ছিল না, তাও নিজের মেমোরি থেকে যতটুকু বলতে পারলাম। যদি কোনো কোশ্চেন যদি থাকে তাহলে করো, না হলে হ্যাঁ, আমি তো তোমাকে প্রথমে বললাম টাইমটা ইনিশিয়ালি বেশি লাগবে, যখন প্রিপেয়ার্ড করছো টাইম বেশি লাগবে। প্রিপেয়ার্ড হয়ে যাবার পর, পরীক্ষার আগে কি তোমরা পড়ো না, বা পরীক্ষা যখন নেয় ইউনিট টেস্ট বা এই কিছুদিন পর তো তোমাদের পরীক্ষা হবে, তখন কি তুমি পড়বে না? তখন যদি পড়ো আর ওই টাইমটাই তোমার যদি লাগে, তাহলে বলো, তোমার অনেক কম টাইম লাগবে। যদি তোমার প্রথমে পড়তে 1 ঘন্টা লাগে, তাহলে দ্বিতীয়বার পড়তে 10 মিনিট বা 15 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে। যদি তোমার কনফিডেন্স নিজের মেমোরি পাওয়ারের প্রতি কম থাকে, যদি তুমি এতদিন লাইফে বলে এসেছো যে আমার পরীক্ষার আগে ভালো করে না পড়লে হয় না, না পড়লে হয় না, এরকম যদি নিজেকে আর কি প্রোগ্রাম করে এসেছো, তাহলে কিন্তু টাইম বেশি লেগে যাবে। আর যেটা আমি বললাম, যে আমি কিন্তু যদি ভালো করে একবার দেখে নিই আমার পড়া মনে থাকে, এটা যদি আজ থেকে নিজেকে প্রোগ্রাম করতে শুরু করো, খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পেয়ে যাবে। প্রথম দিকে টাইম বেশি লাগবে অবশ্যই, তারপরে কিন্তু এই টাইমটা অনেক রিডিউস হয়ে যাবে, অনেক টাইম তুমি পেয়ে যাবে। ব্রেন সবসময় প্রথমে জিনিসগুলোকে ডিফিকাল্ট দেখাবে, কারণ নতুন জিনিস শিখতে তোমাকে সে দেবে না।
পুরোনো জিনিসে সে কমফর্ট ফিল করে, আরাম বোধ করে, তাই তোমাকে বলবে যে আগে যেটা ছিল সেটাই করবে। আমি তাও বলছি অপশন আছে তোমাদের কাছে, তুমি এটা করতে পারো বা নাও করতে পারো। পাচ্ছ, পরীক্ষার সময় আমরা কি করি, সমস্ত কিছু পড়তে যাই, ফলে কি হয়, মেন জায়গাগুলো মিস করে যাই। স্টুডেন্টরা সমস্ত কিছু পড়তে গিয়ে পরীক্ষার সময় মেন জায়গাগুলো মিস করে যায়। সেখানে প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 প্রিন্সিপাল তোমাদেরকে শিখিয়েছি আমি। প্রথমে কি করবে, সেই 20%টা পড়বে যেখান থেকে 80% কোশ্চেন আসে। প্রথমেই সেই 20%টা পড়বে যেখান থেকে 80% কোশ্চেন আসে। 80% কোশ্চেন যেখান থেকে আসে। আচ্ছা, এইটা পড়লে কি হবে, স্যার ইম্পর্টেন্ট পড়লে মনে হয় স্যার আনইম্পর্টেন্ট গুলো যদি পরীক্ষায় চলে আসে লিখতে পারবো না। আগে 20% সেই পোর্শন গুলো পড়বে যেখান থেকে 80% কোশ্চেন আছে, তারপরে বাকিগুলো পড়ো আনইম্পর্টেন্ট, কেউ কেউ তোমাকে বারণ করেনি। আমরা কি করি, প্রথম থেকে সবগুলো পড়তে গিয়ে অনেক চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস করে যাই। প্রত্যেক চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো আগে পড়বে, তারপরে আনইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বে, মনে থাকবে। আমি যখন ওই একটা পেপারের মধ্যে সমস্ত চ্যাপ্টার আনতে চাই, তখন আমার একটা পেপারে হয় না, আমার জায়গা অনেক বেশি নিয়ে নেয় স্যার। মনে হয় সব জায়গাগুলো ইম্পর্টেন্ট। এটা প্রথম দিকে মনে হবে, অবশ্যই তোমার একটা পেপারের মধ্যে গোটা জিনিসটা আসবে নাকি, একটা টাইমের পর তোমার আসবে। কারণ কি, তোমার যখন জেনে যাবে যে 10টা কোশ্চেনই এই জায়গা থেকে ইম্পর্টেন্ট, বা দুটো কোশ্চেনই এই জায়গা থেকে ইম্পর্টেন্ট, বা এই টপিক গুলো এখান থেকে ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট নয়, তখন ওই পেপারটা ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে। আবার একটা সিনেমার কথা মনে পড়াচ্ছি তোমাকে, তারে জামিন পে। সেখানে যখন ঈশান প্রথম 8 লিখতে শুরু করে, একটা বড় বক্স থাকে, সেখানে সে 8 লিখে বড় করে। একটা টাইম আছে, তখন কি করে, ও একটা ছোট্ট বক্সের মধ্যে 8 লিখে ফেলে তো। তোমার যেহেতু ব্রেনে এত বেশি কিছু চলে, যে এইটা ইম্পর্টেন্ট, ওইটা ইম্পর্টেন্ট, এইটা না পড়লে হবে না, ওইটা না পড়লে হবে না, এইগুলো ছেড়ে দিলে কি করে হবে, ব্রেনটা এমনই তোমার তৈরি হয়েছে, বা বেশিরভাগ মানুষের এমনই ব্রেন তৈরি হয়ে গেছে যে ছোট্ট একটা জায়গাতে আসে না। তো তুমি প্রথম দিকে বড় বড় পেজ ইউজ করবে, তারপরে ধীরে ধীরে সেটা ছোট পেজে আসবে, এটা গ্যারেন্টি আমি নিচ্ছি। যখন তোমার নিজের প্রতি কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, যখন তোমার পরীক্ষায় কোশ্চেন দেখে তুমি বুঝে যাবে যে এইটা কিন্তু এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলোই আসছে, আর এই টপিক গুলো থেকেই কোশ্চেন দিচ্ছে। যেমন তোমাকে আমি বলেই দিচ্ছি, দেখো শোনো, গ্রুপ 18 যখন তুমি খুলবে না, যে জায়গা থেকে কোশ্চেন দেবে সেগুলো বলে দিই। তোমার প্রথম থেকে ইন্ট্রোডাকশন থেকে একটা দুটো কোশ্চেন আছে, ভৌত ধর্ম থেকে দু একটা কোশ্চেন আছে, যে আয়োনাইজেশন এনার্জি বেশি হয় কেন, ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ হয় না হয় কেন, এদের ইলেকট্রন নেগেটিভিটি 0 হয় কেন, এরা এক পারমাণবিক হয় কেন। আবার দেখবে এখান থেকে জাম্প করে তুমি চলে যাবে, এদের স্ট্রাকচার থেকে কোশ্চেন আছে, জেনন ফ্লুরাইডের কোশ্চেন আছে, জেনন XeF2 XeF4 XeF6, ওই জায়গা থেকেই কোশ্চেন আসে বারবার। এরা নিষ্ক্রিয় হয় কেন, এই জায়গা থেকেই কোশ্চেন আসে বারবার। তারপরে দু একটা রিয়াকশন থেকে কোশ্চেন আসে, আর ব্যবহার লিখতে দেয় হিলিয়াম আর নিয়নের। এই 5টা 6টা জিনিস বললাম, এটা একটা পেপারের বেশি লাগবে, তোমার কি মনে হয়? লাগবে না। এবার মনে করবে যে স্যার বড় চ্যাপ্টার, যদি বড় চ্যাপ্টার হয় তাহলে তুমি ভাবো সেটাকে একটা চ্যাপ্টার ভাবলে হবে না। যেমন আমি যদি বলি সারফেস কেমিস্ট্রি, আর তুমি যদি সেটাকে একটা চ্যাপ্টার ভাবো, তাহলে কি ঠিক হবে ভাবাটা? সারফেস কেমিস্ট্রিতে তোমার অ্যাডজর্পশন আছে, তারপরে আছে ক্যাটালিস্ট আছে, তারপরে আছে এনজাইমও অল্প একটু আছে, কলয়েড সলিউশন আছে, ন্যানো পার্টিকেল আছে, এত কিছু আছে। তাহলে সে সময় পার্ট হয়ে যাবে, 4টে পেজ হয়ে যাবে, বা ছোট ছোট বক্স করবে। আমি এটাও বলে দিতে পারি, তুমি অ্যাডজর্পশনটা ধরবে, দেখবে খুব জোর হলে 10টা কোশ্চেন পাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট জায়গা। এইভাবে তুমি নিজেকে বিশ্বাস করাও যে এইগুলো হয়, এইভাবেই হয়। যদি তুমি পুরোনো জিনিসটাকেই মাথায় ধরে রাখো, নতুন জিনিসটাকে জায়গা না দাও, তাহলে তুমি সেই পুরোনো রেজাল্টই পাবে, যেই রেজাল্টটা আজ পর্যন্ত পেয়ে এসেছো। কি ছিল কথাটা, যে তুমি সেই কাজটাই যদি করো, যে কাজটা এতদিন করে এসেছো, তাহলে সেই রেজাল্টটাই পাবে, যে রেজাল্টটা এতদিন পেয়ে এসেছো। যদি তুমি নতুন রেজাল্ট পেতে চাও, তাহলে নতুন অ্যাকশন, নতুন অ্যাক্টিভিটি তোমাকে নিজের লাইফে অ্যাড করতে হবে, নতুন থট তোমার মধ্যে আসতে হবে, নাহলে পুরোনো রেজাল্টই পাবে।
নতুন বিলিফ তোমাকে তৈরি করতে হবে, তাহলে পুরোনো জিনিসই তুমি পাবে ঘুরে ফিরে।